হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ফ্রন্ট পেজ দেখেই বুঝতে পারতেছো যে আমাদের ভেক্টরের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। তো আগের ক্লাসগুলোতে আমরা অক্ষরবর্তী প্রকাশনীর বইটা সলভ করছিলাম। তো তার আগে ধারাবাহিকতায় আরো অনেক কিছু সলভ করছি। তো চলো তাহলে আজকে দেরি না করে মোটামুটি শুরু করে দিই আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা। দেখো আমাদের ফার্স্ট ম্যাথ, ঠিক আছে? আমাদের প্রথম ম্যাথ, আজকে প্রথম ম্যাথ এখানে কি বলছে যে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লোভ দিতে আছে কত 80 নিউটন, ঠিক আছে? যদি কি বলছে, যদি লব্ধি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুইটির মান নির্ণয় করো, ঠিক আছে? বল দুইটির মান নির্ণয় করো সেটা বলছে। তো এটা ডায়াগ্রামটাকে একটু ড্র করি, ডায়াগ্রামটা ড্র করলে মোটামুটি বেশি ইজি হয়ে যাবে বিষয়টা। দেখো বিষয়টা কি বলছে যে পরস্পরের সাথে লম্ব ক্রিয়াশীল দুটি বলের লব্ধি, আচ্ছা আমরা ধরলাম যে লব্ধিটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে? মাঝখানে এইদিকে একটা লব্ধি যাচ্ছে, এদিকে লব্ধি যাচ্ছে, ঠিক আছে? তো এই লব্ধি কত বলছে? 80 নিউটন, ঠিক আছে? লব্ধিটার মান হচ্ছে কি 80 নিউটন। এখন যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে? ধরলাম আমি যে এটার সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে তবে বল দুইটির মান নির্ণয় করো। বল দুইটির মান নির্ণয় করো। আমরা ধরে নিলাম যে দিক যাচ্ছে পি আর এদিক যাচ্ছে কি কিউ, ঠিক আছে? আচ্ছা, আর এই যে লব্ধি যেটা সেটাকে আমরা ধরলাম কি আর। আচ্ছা, সবকিছু মোটামুটি আমাদের কিন্তু ধরা শেষ। এখন আমরা ধরো যদি উপাংশে বিভাজন করি, জাস্ট এখানে উপাংশে বিভাজন করলে মোটামুটি কিন্তু তাহলে শেষ, ঠিক আছে? যেমন যদি আনুভূমিক উপাংশে বিভাজন করা হয় তাহলে এখানে কি হবে? দেখো তো, এখানে হবে পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? আর কস 60, আর কস 60 ডিগ্রি এটাই তো হবে, তাই না? তো এখান থেকে দেখো আমরা একটা রেজাল্ট আসতে পারি। কস 0 ডিগ্রি মান কত? 1, তার মানে এখানে থাকতেছে আমাদের পি। কস 90 ডিগ্রি মান কত? 0, ঠিক আছে? আর কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত? হাফ, ঠিক আছে? কস 60 ডিগ্রি মান কত? হাফ। আর আর এর ভ্যালু কত দেওয়া আছে? 80, তাহলে 80 ইন্টু হাফ। তাহলে আলটিমেটলি দেখো আমরা এখান থেকে কিন্তু আমরা পি এর রেজাল্ট পেয়ে গেলাম। এখানে পি এর রেজাল্ট আমরা কি পেয়ে গেলাম? পি এর রেজাল্ট পেলাম হলো 40 নিউটন, ঠিক আছে? পি এর রেজাল্ট আমরা পেলাম 40 নিউটন, আমরা কিন্তু পি এর মানটা পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, পি এর মান পেয়ে গেছি। এখন যদি আমরা এটাকে আবার উলম্ব উপাংশে ভাগ করি, ঠিক আছে? উলম্ব উপাংশে ভাগ করে ফেলি, তাহলে এখানে কি করতে পারি দেখো তো? আর সাইন 60 ডিগ্রি এটা লিখতে পারি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন 90 ডিগ্রি। এখন দেখো এখানে আমাদের এই যে সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান 0 আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে দেখো আর যে আছে কত? 80 ইন্টু সাইন 30 ডিগ্রি মান 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। তো আলটিমেটলি এখানে আমার থাকতেছে কি কিউ। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি পেয়ে যাবে কিউ এর ভ্যালুটা কত? 40√3 নিউটন, ঠিক আছে? এখান থেকে আমরা কি এর ভ্যালুটা পেয়ে যাবো? 40√3 নিউটন। তো দেখো এখানে আমাদের বলছিল কি কি বের করতে, যে বল দুইটির মান বের করো। তাহলে আমরা পি এর মান বের করছি 40 নিউটন এবং কি এর মান বের করছি 40√3 নিউটন, ঠিক আছে? রুয়েট 16 17 18 সালে কোশ্চেন এটা। খুবই সহজ একটা কোশ্চেন। দেখো এই সহজ কোশ্চেনগুলোই কিন্তু বোর্ড কোশ্চেন বলো, অ্যাডমিশন বলো, এইসব জায়গায় কিন্তু বেশি আসে, ঠিক আছে? সহজ সহজ কোশ্চেনগুলো। তাহলে চলো দেখি আমাদের দ্বিতীয় নম্বর ম্যাথটা কি বলছে। দেখো এই ম্যাথটা আমরা আগেও সলভ করছি, যখন আগে অক্ষরপত্রী বইটা সলভ করতেছিলাম তখন এইখানে এরকম সেম এই ম্যাথটা আমরা করছি। তো তারপরে আমরা এই ম্যাথটা আবার করবো। দেখো এখানে কি বলছে যে এ ও বি ভেক্টর দুইটি এমন যে এ প্লাস বি এটার মান এবং ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। হ্যাঁ, ভেক্টরদের মধ্যাকার কোণ বের করতে বলছে, ভেক্টরদের মধ্যাকার কোণ বের করতে বলছে। তাহলে চলো এটা আমরা সলভ করে ফেলি। আচ্ছা, ধরলাম আমরা একটু ডায়াগ্রামটা একটু ড্র করি আগে। ধরলাম এইদিকে আমাদের একটা ভেক্টর যাচ্ছে, এইদিকে একটা ভেক্টর যাচ্ছে, ঠিক আছে? এইদিকে যাচ্ছে কি আমাদের এ ভেক্টর, এইদিকে যাচ্ছে আমাদের কি বি ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এইদিকে এক্সটেন্ড করি, তাহলে এইদিকে আমাদের কি যাচ্ছে? মাইনাস বি। এদিকে যাচ্ছে কি আমাদের মাইনাস বি, এটা যাচ্ছে। আচ্ছা, এখন এই কোণটা যদি আমাদের থিটা হয় তাহলে আমাদের এই কোণটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, আমাদের কিন্তু ডায়াগ্রাম মোটামুটি বোঝা শেষ, এখন জাস্ট আমরা খালি বসাবো। তো দেখো এখানে কি আছে, যে দেওয়া আছে কি এ প্লাস বি ইজিক্যাল টু দেওয়া আছে কি এ মাইনাস বি, ঠিক আছে? এ প্লাস বি আর এ মাইনাস বিটা দেওয়া আছে, তো এটাকে আমরা স্কোয়ার করে দিব পরের লাইনে, ঠিক আছে? আমরা এটাকে স্কোয়ার করে দিলাম, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। এখন এখানে স্কোয়ার করলে দেখো ভাই এখানে কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab cos থিটা এটা থাকে। আচ্ছা, এখন এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে কি থাকবে বলতো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, সরি এটা একটু ডিটেলসে করি, ঠিক আছে? দেখো একটু ডিটেলসে দেখাই এখানে আসলে ঘটছে এটা কি। দেখো এটা তো মাইনাস না, তাহলে এখানে কি হবে? প্রথমে আমরা প্লাসই দিব, যেহেতু দেখো এখানে কিন্তু মাইনাস বি, হ্যাঁ, তাহলে 2ab কস, এখানে বলো তো ভাই কোন কোনটা কাজ করবে? এখানে কিন্তু ভাই এই থিটাটা কাজ করবে না, এখানে কিন্তু কাজ করবে এই যে এই 180 মাইনাস থিটা যেটা সেটা কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? তো দেখো আলটিমেটলি আমাদের মোটামুটি এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো কিন্তু সব চলে যায়। সব চলে যাওয়ার পর এখানে আমাদের থাকে কি? 2ab cos থিটা, আর এখানে থাকতেছে আমাদের মাইনাস 2ab cos থিটা, ঠিক আছে? তো দেখো আলটিমেটলি এখন এখান থেকে আমাদের কি এসে যাচ্ছে যে 4ab cos থিটা, 4ab cos থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 0, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি লিখতে পারি যে cos থিটা ইজ ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন cos কত ডিগ্রি মান 0 বলো তো? 90 ডিগ্রি, ঠিক আছে? আমরা কিন্তু জানি এখানে যে cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে কি 0, ঠিক আছে? এটা কিন্তু আমরা আগেই জানি। তো দেখো এই ম্যাথটা আমরা আগেও সলভ করছিলাম, এটা আরেকভাবেও সলভ করা যায়। তো এইভাবেও তুমি করতে পারো, আবার আরেকভাবেও ওই যেটা করা যায় সেটা কি, যে এইভাবে আরেকটা ডট গুণন করে, ডট গুণন করার পর এখানে ওই সিস্টেমে ওটাও সলভ করা যায়, ওটা তো সমস্যা নাই। তুমি যেভাবে যাবা সেভাবে মোটামুটি অ্যান্সারটা মিলবে, ঠিক আছে? বুটেক্স 2-3 আশা কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। অ্যাডমিশনে ম্যাক্সিমাম অঙ্ক ভাই কিন্তু সবসময় সহজই আসে, তুমি একটা জিনিস খেয়াল করবা, দেখবা ওইখানে কিন্তু বেশি কঠিন জিনিস দেয় নাই, সহজ জিনিসই মনে করো যে হলের ভিতরে যে মানে ছেলেমেয়েরা পারে না, ঠিক আছে? তো দেখি আমাদের পরবর্তীতে কি আছে, আমাদের 3 নম্বর ম্যাথ, ঠিক আছে? আমাদের 3 নম্বর ম্যাথ এখানে কি বলছে, যে কোনো নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে প্রতিকূলে দেওয়া আছে, হ্যাঁ, নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে? খুবই সহজ একটা কনসেপ্ট। দেখো ধরলাম এটা আমাদের নৌকা, নদী, এটা আমাদের নৌকা বলে, এটা আমাদের নদী, ঠিক আছে? তো এই যে এটা, এটা কি? এটা আমাদের নদী প্রস্থ, এটা আমাদের নদী প্রস্থ। আচ্ছা, তো স্রোত কোন দিকে? যদি নদীতে এই থাকে, স্রোত থাকে, তাহলে স্রোত কোন দিকে কাজ করবে? স্রোত এদিকে কাজ করবে। আমরা স্রোতের বেগ কি ধরলাম? আমরা স্রোতের বেগকে ধরলাম ইউ, ঠিক আছে? স্রোতের বেগকে ধরলাম ইউ। এখন নদীতে যদি স্রোত থাকে, হ্যাঁ, তাহলে কি আমাকে অবশ্যই, কি বলছে এখানে, যে সোজা অপর পাড়ে পৌঁছাইতে হবে, এইখানে পৌঁছাইতে হবে, সোজা পড়বার মানে এখান থেকে সে নৌকাটা স্টার্ট করবে, এখানে তাকে পৌঁছাইতে হবে। এখন স্রোত কিন্তু আমার কি করতেছে, বাম থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাকে নৌকাটা এই দিকে কোনো একদিকে চালনা করতে হবে, তাইলেই তো সে আস্তে 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 স্রোতের কারণে এরা বেঁকে এইখানে দিয়ে পৌঁছাবে, তাই না? তাহলে আমরা কি ধরলাম? নৌকার বেগটাকে ধরলাম কি আমরা ভি, ঠিক আছে? নৌকার বেগটাকে আমরা ধরলাম ভি। হুম। এখন এই যে তাহলে লব্ধি বেগ যদি এইদিকে কাজ করে, তাহলে লব্ধি বেগ আর স্রোতের সাথে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর ভি আর এর মধ্যবর্তী কোণ আমরা ধরলাম কি আলফা, ঠিক আছে? তাহলে দেখো এখন যদি আমরা স্রোতের বেগ বরাবর উপাংশে বিভাজন করি, তার আগে আমাদের একটা জিনিস কি বের করে নিতে হবে, সেটা হচ্ছে যে স্রোতের অনুকূল আর প্রতিকূলের বিষয়টা দেওয়া আছে, ঠিক আছে? স্রোতের অনুকূলে প্রতিকূলের বিষয়টা দেওয়া আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, যে ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? অনুকূলে 18, আর ভি মাইনাস ইউ এটা দেওয়া আছে কত? 6। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি ক্যালকুলেশন করি 2v ইজ ইকুয়াল টু কি হবে? 24। এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু কি পাবো? ভি ইজ ইকুয়াল টু পাবো 12 কিলোমিটার পার আওয়ার। ভিজিক্যালটা পাবো কি আমরা? 12 কিলোমিটার পার আওয়ার পাবো কিনা? আচ্ছা, এখন আলটিমেটলি দেখবা তুমি ইও পাচ্ছ কি 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 6 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমরা স্রোতের দিক বরাবর, হ্যাঁ, স্রোতের দিক বরাবর যদি আমরা উপাংশে বিভাজন করি, তাহলে দেখো আমরা একটু জিনিসটা এখানে লিখি। দেখো স্রোতের বরাবর স্রোত কোন দিকে কাজ করতেছে? যদি আমরা এইদিকে উপাংশে বিভাজন করি, স্রোত এই দিকে কাজ করতেছে না? তাহলে এখানে কি হবে? ইউ কস 0 ডিগ্রি প্লাস, আচ্ছা ভি কোন দিকে কাজ করতেছে? ভি কিন্তু এদিকে কাজ করতেছে, তাহলে ভি এর সাথে কোণ কত? সরি, ভি এর সাথে কোণ কত? আলফা। তাহলে ভি কস আলফা। আর এখানে যে আরটা আছে, আর এর সাথে কত কোণ আছে? 90 ডিগ্রি। তাহলে আর কস
90 ডিগ্রি, ঠিক আছে। আর cos 90 ডিগ্রি আমাদের কিন্তু উপাংশে ডিভাইডেশন হয়ে গেছে, হ্যাঁ। দেখো এখন cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে ইউ, এখানে ভি cos আলফা, ঠিক আছে। এখন cos 90 ডিগ্রি মান কি 0, তাহলে আলটিমেটলি কিন্তু 0। আমরা দেখো এই লাইনটা কিন্তু আমরা মুখস্থ জানি, কিন্তু এটা আসলো কিভাবে, এই যে উপরের লাইন থেকে আসলে এটা আমরা একটু দেখাই দিলাম, ঠিক আছে। তো এখন কি বলছে যে কত কোণে চালনা করতে হবে, কত কোণে, তাহলে এখন যদি আমরা কোণটা বের করতে চাই তাহলে কি লিখতে পারি যে cos আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তো এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করি তাহলে এখানে কি হবে যে cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো এখানে ইউ কত পাইছি, ইউ কত পাইছি 6, আর ভি কত পাইছি 12, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে আমাদের আলফার মানটা কত আসছে 120 ডিগ্রি, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এরকম স্রোতের বেগের থেকে নৌকার বেগ দ্বিগুণ হয় 120 ডিগ্রি হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 120 ডিগ্রি। অ্যাডমিশনে যেগুলো অঙ্ক করছি দেখা গেছে যে ম্যাক্সিমাম গুলো, আর সবগুলা বলবো না, 80 থেকে 90% যে ম্যাথগুলো আছে সেখানে আলফার মানটা কি হয়, এই 120 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এখন কি একটা আমরা পোর্শন বের করে শেষ, কত কোন দিকে মানে কত কোণে চালাতে হবে সেটা আমরা বের করে ফেলছি, হ্যাঁ। এখন আমাদের আর পরবর্তীতে কি বের করতে বলছে, আচ্ছা আর মোটামুটি কিছু বের করতে বলে নাই। দেখো এখানে বলছে কি যে নৌকাটিকে কত বেগে কোন দিকে চালনা করলে সোজা উপরে পরে পৌঁছাবে। নৌকাটিকে আমরা এই দেখো ভি কত পাইছি 12 কিলোমিটার, 12 কিলোমিটার পার আওয়ার, আর কোন কত দিচ্ছে 120 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো যে নৌকাটিকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে 120 ডিগ্রি কোণে চালনা করলে সে অপর পারে পৌঁছাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রুয়েট 10, 11, 10 কোশ্চেন, মোটামুটি সহজ কোশ্চেন। আচ্ছা দেখো এরপরে কি বলছে যে একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার, হ্যাঁ। একটি নদী আড়াআড়ি পার হতে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, নদীর প্রস্থ দেওয়া আছে 12.125 কিলোমিটার এবং তা পাড়ি দিতে কত সময় লাগবে, স্রোতের বেগও জিনিসটা দিয়ে দিছে, ঠিক আছে, স্রোতের বেগও জিনিসটা দিয়ে দিছে। আচ্ছা তাহলে চলো সলভ করি এটা। আমরা ফার্স্টে আগে সব এই কাজগুলো করার ক্ষেত্রে আগে নদীটা আঁকে নিব, ঠিক আছে, নদীটা আঁকে নিব। তো এটা হচ্ছে কি নদীর প্রস্থ, আমরা এখানে একটু দাগ দিয়ে নিলাম। এখন দেখো স্রোত কোন দিকে কাজ করতেছে, আমরা ধরলাম স্রোত কাজ করতেছে এই দিকে, এইদিকে আমরা স্রোতের বেগ কত পি ধরলাম 7 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 7 কিলোমিটার পার আওয়ার, বের বের হচ্ছে কি 7 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। আবার ধরলাম নৌকার বেগ, নৌকাটি এইদিকে চলতেছে, ঠিক আছে, এইদিকে। তো নৌকার বেগ কত দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু 14 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 14 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। তাহলে আমাদের লোভ দিবে কি এদিকে। এখন কথা হচ্ছে এই যে কোনটা, হ্যাঁ এই যে কোনটা, এই কোনটা কত সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। এটা মোটামুটি সব জায়গায় এই সেম ক্যাটাগরি ম্যাথই থাকে। তো আমরা দেখো লিখে ফেলি যে পি প্লাস কিউ কস আলফা ইজ ইকুয়াল টু কি 0। তো এখান থেকে দেখো তো কস আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। এখান থেকে যদি আলফা হয় তাহলে কি হবে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। তো আলটিমেটলি দেখো এখানে কি দেওয়া আছে 7, আর এখানে হলো 14, তার মানে কি কস ইনভার্স মাইনাস হাফ, আর কস ইনভার্স মাইনাস হাফের কোন মান অলওয়েজ কি হয় 120 ডিগ্রি। তোমাকে আগের ম্যাথটা করার সময় যেটা বললাম সেটাই কিন্তু করছে, দেখো 120 ডিগ্রি কিন্তু আসছে। আচ্ছা এখন দেখো আমাদের কি বলছে যে কোন দিকে চালনা করতে হবে সেটা আমরা বের করে ফেলছি। এখন নদীর প্রস্থ যদি এত হয় তাহলে পানিতে কত সময় লাগবে। এখন সময় বের করতে হলে আমরা এটা একটু আরেক ভাবে করি, আমরা আগে লব্ধি বেগের মানটা একটু বের করে ফেলি, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু জানি আমরা কি জানি ভাইয়া, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, আমরা এটা জানি না। তো আলটিমেটলি এখানে তুমি মানগুলা বসাই দাও। দেখো এখানে আমরা কি কি পাইছিলাম, 7 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 2 × 7 × 14 ইন্টু কজ আলফা, আলফার মান কত বলো তো 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা দেখো এখন তুমি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি আর এর ভ্যালুটা পাই যাবে কত 12.124, হ্যাঁ 12.124 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 12.124 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমরা টি বের করি তাহলে টি বের করতে আমরা কি করব বলো তো,
এই যে নদীর যে প্রস্থটা আছে, ঠিক আছে, এই যে নদীর যে প্রস্থটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? 12.125 কিলোমিটার, ঠিক আছে, নদীর প্রস্থ দেওয়া আছে কি 12.125 কিলোমিটার। তাহলে আমি যদি এই ডিস্টেন্সটাকে এই ভেলোসিটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে কি থাকে সেটাই আমাদের কি সময় পাই না? তাহলে দেখো এখানে 12.125 ডিভাইডেড বাই 12.124, ঠিক আছে, এটা খুবই কাছাকাছি একটা মান, খুবই কাছাকাছি একটা মান। তো আমরা এটাকে আলটিমেটলি কি ওয়ানই লিখতে পারি, তাহলে কি লিখতে পারি 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার। তো দেখো ভাই এইখানে আমাদের আলটিমেটলি বলছিল যে কোন দিকে চালনা করতে হবে এবং কত সময় লাগবে, ঠিক আছে, চুয়েট 4-5 সালে আসা কোশ্চেন। তো মোটামুটি সহজই ছিল, সহজই কোশ্চেন এটা, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা বের করতে বলছে, এটাই আমাদের অ্যান্সার। তো চলো দেখি আমাদের এটা কত নাম্বার ম্যাথ, এটা 3, এটা 4, 4 নাম্বার ম্যাথ, 4টা ম্যাথ সলভ করে ফেলছি। তো চলো এখন আমাদের 5 নাম্বার ম্যাথ। তো আমাদের 5 নাম্বার ম্যাথে কি বলছে যে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ। এখন প্রতি ঘন্টায় যদি 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু বিপরীত বিন্দুতে যেতে চাইলো, এখন সে কোন দিক বরাবর সাঁতার দিবে এবং সেই বিন্দুতে যেতে আসলে তার আলটিমেটলি কত সময় লাগবে, ঠিক আছে, এই জিনিসটা বের করতে বলছে। বুয়েট 3-4 আসা কোশ্চেন। দেখো এই ম্যাথগুলা করার আগে তোমার সবচেয়ে প্রথম কাজ হবে কি জানো? এই যে এই টাকায় নেওয়া, ঠিক আছে, এই টাকায় নেওয়া, এইটা তুমি যত তাড়াতাড়ি আগাইতে পারবা এই ম্যাথ তোমার তত তাড়াতাড়ি সলভ হবে। এখন দেখো কি বলছে যে একজন সাঁতারু একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, মানে কি এইখান থেকে যদি সে সাঁতার দেয় সেইখানে পৌঁছাবে, সে আলটিমেটলি কেস সেমই, ঠিক আছে। এই দিক যদি ধরো আমরা পি ধরি, এই দিক যদি আমরা কিউ ধরি, ঠিক আছে, এই দিক হচ্ছে কি আমাদের আর। তো আলটিমেটলি দেখো সেইভাবেই আমরা জিনিসটা করে ফেলি। এখন কি বলছে যে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে, ঠিক আছে, পি এর ই কি দেওয়া আছে, পি এর ই দেওয়া আছে হচ্ছে 1800 মিটার পার আওয়ার, ঠিক আছে, 1800 মিটার পার আওয়ার। আর কিউ কত দেওয়া আছে, কিউ দেওয়া আছে 3600 মিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা এখানে কি করব, আলটিমেটলি মানগুলা বসাবো। তাহলে 1800 প্লাস 3600 কস আলফা, ঠিক আছে, এই কোণটা যদি আলফা হয় তাহলে এখানে আমরা কি লিখবো আলফা। তাহলে আলটিমেটলি দেখো এখান থেকে যদি আমরা মানটা বের করতে চাই, কস আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, -1800 ডিভাইডেড বাই 3600। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স -হাফ। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে, কোণটা কত আসতেছে 120 ডিগ্রি, আলফার মানটা কত আসতেছে 120 ডিগ্রি, ঠিক আছে। আবার নদীর প্রস্থ, এই ডিটা কত দেওয়া আছে, এই নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 240 মিটার, ঠিক আছে, নদীর প্রস্থ দেওয়া আছে 240 মিটার। তো এখন আমরা কি বলছে যদি বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাই তাহলে কত সময় লাগবে, যদি সেটা বের করতে চাই আমরা কি লিখতে পারি, ফর্মুলাটা কি জানি, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। টি ইজ ইকুয়াল টু কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারতাম, আবার ওই যে আগের মতো আর বের করার পর তারপরে সেইখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু এটা বের করতাম, ঠিক আছে, ওই মেথডেও যাওয়া যাইতো, কিন্তু এই মেথড দিয়েও করা ভালো, ঠিক আছে। এখানে ডি এর ভ্যালু কত 240 মিটার, আর এখানে ভি, ভি কত, ভি হচ্ছে 3600 সাইন আলফা, সাইন আলফার মান কত 120 ডিগ্রি, ঠিক আছে। তো এখন যদি তুমি এই টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে তুমি পাবা, আমি এটা ক্যালকুলেশন করলাম না, তোমরা ক্যালকুলেটর বসে ক্যালকুলেশনটা করে নিবা। তাহলে দেখো এখানে কি 0.07698 আওয়ার, ঠিক আছে। তার আলটিমেটলি আসলে পৌঁছাইতে কত সময় লাগতেছে, 0.07698 আওয়ার, ঠিক আছে। দেখো কত সহজ ম্যাথ তোমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে আসে, ঠিক আছে, কিন্তু এগুলো মাথা তখন ঠান্ডা থাকে না, এগুলাই ভুলে যায়, ঠিক আছে ভাইয়া। তাহলে চলো দেখি পরবর্তীতে আমরা কোনটা আছে। তো আমাদের 6 নম্বর ম্যাথ। তো এখানে কি বলছে দেখো যে একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, তো 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা সোজা হবার পরে 1 মিনিট সময় লাগে, নদীর প্রস্থ কত, ঠিক আছে। চুয়েট 3 সালে আসা কোশ্চেন, চুয়েটে আসা কোশ্চেন এটা। আচ্ছা তো দেখো এই কনসেপ্টটা যদি আমরা করতে চাই, সবার আগে আমাদের কি এই যে ডায়াগ্রাম, সবার আগে আমাদের এই ডায়াগ্রাম, ঠিক আছে।
স্রোতের বেগ 5 মিটার/সেকেন্ড, এখানে দিলাম 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে। 10 মিটার/সেকেন্ড বেগে একটি নৌকা সোজাসুজি ভাবে নদী পাড়ি দিতে, সোজাসুজি ভাবে এই যে এখানে যাবে, তার মানে এইদিকেই, ঠিক আছে। 10 মিটার/সেকেন্ড, হ্যাঁ, পাড়ি দিতে তার সময় দিয়ে দিচ্ছে কত, 1 মিনিট 40 সেকেন্ড, নদীর প্রস্থ কত। হুম, তাহলে আমাদের এই লব্ধি বেগ যদি ডাব্লিউ ধরি, তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, √, এই tan² - 5², এটা লিখতে পারি না? আচ্ছা, এখন এই tan² - 5² এটাকে তুমি যদি ক্যালকুলেশন করে এখান থেকে পাবা হচ্ছে √75 মিটার/সেকেন্ড, ঠিক আছে, √75 মিটার/সেকেন্ড, হ্যাঁ। এখন ধরো এই যে আমরা কি জানি এই ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু কি ভিটি, তো এখানে লব্ধিবেগ এইটা আর টি এইটা, ঠিক আছে। আমাদের কি বের করতে বলছে, নদীর প্রস্থ কত, ডিটা কত, ঠিক আছে। তাহলে ডাব্লিউ কত পেয়েছি, √75, আর টি কত বেরিয়েছে, 1 মিনিট 40 সেকেন্ড, তার মানে কি 60 + 40, তার মানে কি 100। তাহলে এখান থেকে দেখো যদি ক্যালকুলেশনটা করো তাহলে √75 × 100, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা কিন্তু পাই দিতেছি, এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি, 866.025 মিটার, ঠিক আছে। নদীর প্রস্থ আমরা কত পাই দিতেছি, 866.025 মিটার, ঠিক আছে ভাইয়া। খুবই সহজ ম্যাথ, কোনো প্যারাই নাই। চলো আমাদের 7 নম্বর ম্যাথ। ম্যাথটা কি বলছে, যে একটি গাড়ি 40 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলতেছিল, ঠিক আছে, উত্তর দিকে চলতেছিল। তাহলে এরপর গতি পরিবর্তন করে সে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে 42 কিলোমিটার/আওয়ার বেগে চলতে থাকলো। এক্ষেত্রে বেগের পরিবর্তন কত, এই ক্ষেত্রে বেগের পরিবর্তন কত, ঠিক আছে, এই ক্ষেত্রে বেগের পরিবর্তন কত। তাহলে চলো আমরা আগে ডায়াগ্রামটা ড্র করি। আচ্ছা, আমরা সচরাচর কি করি, যে এইদিকে নর্থ সাউথ দিই না, আজকে আমরা উল্টা দিকে দিব, ঠিক আছে। এদিকে নর্থ দিব, এইদিকে সাউথ দিব, ঠিক আছে। তাহলে এদিকে কি হবে, ইস্ট, আর এদিকে কি হবে, ওয়েস্ট, ঠিক আছে। দিক বুঝছো? আচ্ছা, এখন দেখো কি বলছে, যে 40 কিলোমিটার বেগে সে উত্তর দিকে যাচ্ছে, সেই দিকে 40 কিলোমিটার বেগে যাইতেছিল, হ্যাঁ। এরপর গতি পরিবর্তন করে সে কি করলো, 60 ডিগ্রি কোণে এরকম একটা দিকে যাওয়া শুরু করলো, ঠিক আছে। 60 ডিগ্রি কোণে সে 42 কিলোমিটার বেগে যাইতে থাকলো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 60 ডিগ্রি, আর এখানে কি ছিল, 40 কিলোমিটার/আওয়ার, এখানে ছিল 40 কিলোমিটার/আওয়ার, আর এখানে কি হয়েছে, 42 কিলোমিটার/আওয়ার। আমাদের ডায়াগ্রাম কিন্তু শেষ, ঠিক আছে, আমাদের ডায়াগ্রাম কিন্তু শেষ। এটা আমরা ভেক্টর দিয়ে সলভ করব, ঠিক আছে। এটাকে আমরা উপাংশ না ভেক্টরের মাধ্যমে উপাংশে বিভাজন করব। তোমরা দেখো এখানে আমরা কি লিখতে পারি, যে v1, এটা যদি আমরা লিখি এখানে কি লেখা যায় বলো তো, দেখো এই যে 42, এটা কিন্তু একবার কি এই দিকে আর একবার কি এই দিকে, দুই দিকে ভাগ হয়ে যাইতেছে না। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি এই যে v1, হ্যাঁ, এই যে v1 বলতে কি, এই যে এটাকে বোঝাইছি আমরা, আর v2 বলতে কি এটাকে বোঝাইছি। আচ্ছা, এখন এই v1 এর যদি আমরা উপাংশে বিভাজন করে ফেলি, তাহলে আলটিমেটলি দেখবা এখানে আসে কি, যে 40 cos 0 ডিগ্রি টু i প্লাস 40 সাইন 0 ডিগ্রি ইন্টু জে, ঠিক আছে। কিলোমিটার/আওয়ার এটা এখন দিলাম না, ঠিক আছে, আমরা পরে লিখবো। আবার v2 যদি করো এভাবে, তাহলে এখানে দেখবা কি 42 cos 60 ডিগ্রি ইন্টু i প্লাস এখানে কি হবে 42 সাইন 60 ডিগ্রি ইন্টু জে, ঠিক আছে। এই জিনিসটা আসলো, হ্যাঁ, এই জিনিসটা আসলো। এখন এটা যদি আমরা একটু ভাঙ্গায় চূড়ায় লিখি, তাহলে এখান থেকে আমাদের দেখো আলটিমেটলি আসবে কি 21i প্লাস 21√3 জে, ঠিক আছে। 21i 21√3 জে কিলোমিটার/আওয়ার। এখন আমাদের বলছে কি, যে বেগের পরিবর্তন হিসাব করতে বলছে, ঠিক আছে, বেগের পরিবর্তন হিসাব করতে বলছে। যে বেগের পরিবর্তন আমরা কি জানি, ডেল ভি ইকুয়াল টু কি জানি, যে v2 মাইনাস v1, এটা। তো এখন দেখো v2 কি, 21i প্লাস 21√3 জে মাইনাস এখানে আমাদের আলটিমেটলি থাকতেছে কি, cos 0 ডিগ্রির মান 1, sin 0 ডিগ্রির মান 0, তার মানে এখানে থাকতেছে আমাদের 40i, ঠিক আছে। তাহলে মাইনাস করবো কি, এই 40i,
ঠিক আছে? তো দেখো আলটিমেটলি আমাদের এখানে থাকতেছে কি, -19i প্লাস 21√3j, এটা থাকতেছে। তো এখন যদি আমরা এটার মানটা বের করি, ডেল ভি এর মানটা যদি বের করি, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখানে মান বসাই দিব, -19 তার স্কোয়ার প্লাস 21√3 তার স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেশনে তুমি হিসাব করো, আলটিমেটলি এখান থেকে তুমি পেয়ে যাবে কত, 41.036 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আমরা কিন্তু বেগের পরিবর্তনটা বের করে ফেলছি। এখন যদি তুমি একটু মাতুব্বরি করে থিটা বের করতে চাও, বের করো, সমস্যা নাই। ট্যান ইনভার্স, এখানে কি পাচ্ছ, যে 21√3 ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে 19। ঠিক আছে? তো আলটিমেটলি এখানে আমাদের এখানে থিটার ভ্যালুটা কত আসতেছে, 83.17 ডিগ্রি, 83.17 ডিগ্রি। ঠিক আছে? থিটার ভ্যালুটা আসতেছে 83.17 ডিগ্রি। তো আলটিমেটলি দেখো এখানে আমাদের এই জিনিসটা বের করতে বলছিল, আমরা কিন্তু টোটালি বের করে ফেলছি। বুটেক্স 21 আসা কোয়েশ্চেন, আশা করি তোমরা মোটামুটি যারা পরীক্ষা দিছো সবাই এখানে পারছিলা, এবং পরবর্তী যারা পরীক্ষা দেবে এরকম ক্যাটাগরি ম্যাথ আসলে তোমরা সুন্দর করে সলভ করে আসতে পারবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, দেখো এর পরবর্তী আমাদের 8 নম্বর ম্যাথ। তো এখানে কি বলছে দেখো, কোনো একদিন 30 মিটার পার সেকেন্ড গতিতে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, যদি বায়ু 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করে, তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমাকে কোন দিকে ছাতা মেলে ধরতে হবে, তোমাকে কোন দিকে ছাতা মেলে ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি ডায়াগ্রামটা ড্র করি, কাহিনীটা হয়েছে এখানে এরকম, যে এইদিকে বাতাস যাচ্ছে 10, এদিকে বৃষ্টি পড়ছে 30, তাহলে বৃষ্টিটা আসলে পড়তেছে কোন দিকে, এই দিকে। ঠিক আছে? তো দেখি আমরা থিটাটা বের করবো কোনটা, এইটা। তাহলে এখানে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটাও 10, এটা কি 30, তাহলে এখানে যদি ট্যান থিটার হিসাবটা করি, তাহলে কি লিখতে পারি, যে ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 10/30। ঠিক আছে? ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে এখানে, 10/30। তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, ট্যান ইনভার্স 1/3। তো আলটিমেটলি এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে, 18.43 ডিগ্রি। ঠিক আছে? 18.43 ডিগ্রি। ঠিক আছে? থিটার মানটা কত আসতেছে, 18.43 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এত সহজ একটা ম্যাথ বুয়েটে আসছে। ঠিক আছে? তার মানে ঘাবড়ানো যাবে না পরীক্ষার হলে। ঠিক আছে? ম্যাথ কিন্তু সহজই আসে। তাহলে দেখো 9 নম্বর, 9 নম্বর ম্যাথ। এখানে কি বলছে, যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিম দিকে বাতাস বইছে। ঠিক আছে? পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, যাতে কি বলছে, বৃষ্টির সামনের ও পিছনের কাজ ভিজে এবং শুধুমাত্র পিছনের কাজ ভিজে। ঠিক আছে? রুয়েট 4-5 আসা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা যে থিওরিটা আজকে একটু হালকা বুঝবো, এই থিওরিটা কিন্তু এই ভেক্টর চ্যাপ্টারের অনেক একটা ইন্টারেস্টিং থিওরি। ঠিক আছে? এই সামনের কাজ পিছনের কাজ ভিজা, দুই কাজ কখন ভিজবে। ঠিক আছে? এই থিওরিটা কিন্তু অনেক মজার একটা থিওরি। ঠিক আছে? তাহলে চলো আমরা আস্তে আস্তে এটা শুরু করি। এটা সলভ করার জন্য আমাদের আগে ফার্স্টে কিছু কিছু জিনিস একটু আঁকায় নেওয়া লাগবে। ঠিক আছে? আগে আমরা ডিরেকশনটা আঁকাই নিই। আমরা ডিরেকশনটা আঁকাই নিলাম। ঠিক আছে? ডিরেকশনটা এইভাবে আঁকাই নিলাম। হ্যাঁ? তো আমরা এদিকে ধরলাম কি, ইস্ট, পূর্ব, আর এদিকে ধরলাম হচ্ছে আমরা পশ্চিম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সবার প্রথমে কি বলতেছিল, বৃষ্টি। বৃষ্টি তো সবসময় কি হয় ভাইয়া বলো তো, বৃষ্টি সবসময় কি আমাদের নিচের দিকে পড়ে না, উলম্বভাবে পড়ে না? আচ্ছা, আমরা বৃষ্টিটা ধরে নিলাম। তো বৃষ্টি এদিকে ধরলাম, যে বৃষ্টির কত বলছে, আমরা ধরে নেই ভিআর। ঠিক আছে? আমরা বৃষ্টির বেগটা ধরে নিলাম ভিআর। আমরা এখানে লিখি, এই ম্যাথটা একটু টাইম নিয়ে সলভ করবো আমরা। আমরা বৃষ্টির বেগ ধরে নিলাম হচ্ছে কি ভিআর। ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে পরে, যে পূর্ব হইতে পশ্চিম দিকে বাতাস বইতেছে। ঠিক আছে? পূর্ব হইতে পশ্চিম দিকে বাতাস বচ্ছে, মানে বাতাস হচ্ছে এই যে এইদিকে, পূর্ব হতে পশ্চিম দিকে, এইদিকে। ঠিক আছে? এটা কি ভি ডাব্লিউ ধরলাম আমরা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে বাতাসের বেগ ভি ডাব্লিউ। ঠিক আছে? আমরা বাতাসের বেগ ধরলাম কি
ভি ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি গাড়ি তো যাচ্ছে, ঠিক আছে, পূর্ব হতে পশ্চিম দিকে গাড়ি তো যাচ্ছে, মানে এই দিক থেকে সেই দিকে কি একটা গাড়ি তো যাচ্ছে, তাহলে আমরা গাড়ির বেগটাকে এই দিকে ধরলাম কি ভিসি, ঠিক আছে, গাড়ির বেগটাকে ধরলাম আমরা ভিসি। তাহলে এখানে লিখে ফেলি, গাড়ির বেগটাকে আমরা ধরলাম ভিসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে বৃষ্টিটা নিচের দিকে পড়তেছে আর এই দিকে যে বাতাস আর গাড়িটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই বৃষ্টির যদি আমরা লব্ধি বেগটা বের করতে চাই, জাস্ট বৃষ্টির লব্ধি বেগটা যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি করতে পারি বলো তো ভাইয়া? বৃষ্টির লব্ধি বেগটা কি এদিক যাচ্ছে, যাবে না? এদিক যাবে কি না? দেখো ভাই, এদিক কিন্তু যাবে। এখন এটা কেন গেল তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে এই মুহূর্তে এসে, ঠিক আছে। দেখো, আমরা গাড়িটাকে একটু সাইড করে রাখলাম, হ্যাঁ, গাড়ির সাথে আসলে এখানে আমরা যে বৃষ্টির লব্ধি বেগটা বের করতেছি তার কোনো সম্পর্ক কিন্তু নাই, ঠিক আছে। দেখো, এখন যদি এখানে এই যে বৃষ্টি তো এই বরাবর নিচের দিকে পড়তেছে, ঠিক আছে, এখন বাতাস তো পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন তুমি বাস্তবে তুমি যখন ভাইয়া কখনো বৃষ্টি যদি দেখে থাকো, তাহলে দেখবা বৃষ্টি কিন্তু অলওয়েজ কোনো একটা এরকম সোজাসুজি কিন্তু পড়ে না আসলে, বাতাস কিন্তু সেখানে থাকে এবং বৃষ্টি কিন্তু একটু কায়িত হয়ে পড়ে, ঠিক আছে। তার মানে আমাদের এই যে বাতাসের জন্য এই বৃষ্টির বেগটা একটু যে সাইডের দিকে সরে যাচ্ছে, সেই জিনিসটাই আমরা এখানে বের করতেছি, ঠিক আছে। এবার বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তাহলে এটাকে আমরা ধরে নিলাম কি ভি আর, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম কি ভি আর। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বৃষ্টির লব্ধি বেগ, ভি আর ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো ভাইয়া? দেখো, এখানে যদি একটু তুমি ডায়াগ্রামটা অন করো, ভি আর এদিকে যাচ্ছে কি ভি ডাব্লিউ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ভি আর প্লাস ভি ডাব্লিউ, ঠিক আছে। আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি যে বৃষ্টির লব্ধি বেগ ভি আর ইজ ইকুয়াল টু কি ভি ছোট হাতের আর প্লাস ভি ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বৃষ্টির তারটা বের করছি, এখন আমরা ধরলাম যে গাড়ি এই লাইন দিয়ে গাড়ি ঢুকছে। এখন এই গাড়ির সাপেক্ষে যদি তুমি বৃষ্টির বেগটা বের করতে চাও, ঠিক আছে, তাহলে সেটা আর একটু কমে যাবে, ঠিক আছে, কারণ যেহেতু দুইটা একই দিকে কাজ করতেছে, সেটা ধরলাম যে আমরা এই দিকে চলে আসতেছে, হ্যাঁ, সেটা ধরলাম আমরা এই দিকে চলে আসতেছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি ধরবো, ভি আর সি, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। দেখো, দেখো এখানে কি লিখি, যে সুতরাং গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ ভি আর সি। দেখো, একটা জিনিস এখান থেকে আরেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে নাও। দেখো, যার সাপেক্ষে বলবে সেটা অলওয়েজ কি থাকবে, এখানে পিছনে থাকবে, ঠিক আছে। আর যারটা বের করতে বলবে তারটা থাকবে সামনে, এবং আলটিমেটলি এখানে যায় সেই জিনিসটাই মাইনাস হবে। বুঝতে পারছো? তাহলে এখানে কি মাইনাস হবে, বি আর মাইনাস বিসি, ঠিক আছে। দেখ, আরেকবার বলি, যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তারটা এখানে পিছনে থাকবে, ঠিক আছে, এবং আর তারটাই কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো, আমরা ভি আর এর ভ্যালুটা এখান থেকে পাইছিলাম কি, যে ভি ছোট হাতের আর প্লাস ভি ডাব্লিউ, ঠিক আছে, আর মাইনাস কি এখানে ভি সি। তাহলে আলটিমেটলি এখানে বসাই দিলাম টোটাল মানটা। এই পর্যন্ত কন্ডিশনটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন ধরলাম যে আমরা এই যে জিনিসটা, এটা ধরলাম আমরা থিটা, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই জিনিসটা হচ্ছে কি থিটা, ঠিক আছে। তো আলটিমেটলি এখন আমাদের আরেকটা জিনিস এখানে একটু সহজ করার জন্য জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে ভি ডাব্লিউ, হ্যাঁ, এই যে এই ভি ডাব্লিউ আর এই যে ভিসি, ঠিক আছে, এটা কেন লেখা হইলো এখানে বলো তো? বাতাস, গাড়ি কখনো বাতাসের আগে যাইতে পারবে না, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা কি, যে গাড়ি কখনো বাতাসের আগে যাইতে পারবে না। একটা বাতাস একটা এলাকা ব্যাপী প্রবাহিত হয়, আর গাড়ি তার মাঝখান দিয়ে একটা কোনো রোড দিয়ে চলে। তার মানে তো তুমি বুঝতে পারতেছো, এটা কমন সেন্সের বিষয় যে বাতাস অলওয়েজ কি থাকে, আগে থাকে। তো এখানে যদি আমরা এই জিনিসটা কিন্তু তাহলে কন্ডিশন অনুযায়ী লিখতে পারি। তাহলে দেখো, এখানে বিষয়টা যদি আমরা করি, তাহলে ভি ডাব্লিউ এটাকে কি লেখা যায়, প্লাস মাইনাস ভিসি, এটা লেখা যায়, এটা লেখা যায় কিনা, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, দেখো, কারণ কি এই ইস্ট থেকে ওয়েস্ট বরাবর, মানে এই পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু আমাদের গাড়ির বেগ আর এই বাতাসের বেগ ছাড়া কিন্তু আর কোনো কিছুটা কাজ করতেছে না। তাহলে দেখো, আমরা এখান থেকে কি এই ভি ডাব্লিউ
মাইনাস যদি ভিসি এটা আমরা লিখতে পারি, এটা কিন্তু আমরা লিখে ফেলছি, ঠিক আছে। আবার এইখানে যদি এখন এই ট্যান থিটার এই যে যে থিটাটা ধরছি এই থিটার মানটা যদি বা ট্যান থিটার মানটা যদি বের করে রাখতে চাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু ট্যান থিটা অনুযায়ী আমরা কি লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো এইদিকে আমাদের কোনটা কাজ করতেছিল, এই ভিডাব্লিউ মাইনাস ভিসি, ভিডাব্লিউ মাইনাস ভিসি আর ডিভাইডেড বাই আলটিমেটলি এখানে নিচে কি থাকতেছে আমাদের আর, নিচের দিকে পড়তেছে ভি আর, আমরা সেটা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এটাকে একটু সরাই নেই, এটাকে কোথায় সরাবো, এখানে সরাই নেই। আচ্ছা, তো দেখো এখন আমাদের কিন্তু এই জিনিসটা কন্ডিশনে আমরা এখন ঢুকবো, ঠিক আছে। তো আমাদের 1 নম্বর কন্ডিশন কি ছিল, যে গাড়ির সামনের ও পেছনের কাজ ভিজবে কি করলে, ঠিক আছে। আমরা কিন্তু এই যে এতক্ষণ ধরে যেগুলা লেখলাম বা যে পর্যন্ত আসলাম, ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি ওই ফুল কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে আসলে এখানে টোটালি কি ঘটতেছে, ঠিক আছে। এখন এইটা বোঝার পর এখন আমাদের কি কি চাচ্ছে সেই জিনিসগুলো আমরা বের করবো। তো প্রথমবার নাম্বারে কি বলছে যে গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে, ঠিক আছে। গাড়ির সামনের ও পেছনের কাজ ভিজে, গাড়ির সামনের ও পেছনের কাজ যদি ভিজতে হয় ভাই, তাহলে কিন্তু আমাদের থিটার মানটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, ঠিক আছে। থিটার মানটা কিন্তু জিরো হয়ে যায়। দেখো তো এই যে ট্যান থিটা আমরা যেখানে বসাইছি, তাহলে জাস্ট এখানে এই মানগুলা বসাই দিয়ে এখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে তাইলে, জিরো, ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি ডাব্লিউ মাইনাস ভি সি ডিভাইডেড বাই ভি আর ইজ ইকুয়াল টু জিরো, এটা হয়ে যাবে। তো দেখো আলটিমেটলি যদি এখানেই আমি ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি ভিসি। আচ্ছা, দেখো এখন জিনিসটা বোঝার ট্রাই করো, যদি এখানে কি হবে, যে যদি থিটার মানটা 0 ডিগ্রি হয়, ঠিক আছে, যদি থিটার মানটা 0 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে গাড়ির সামনের ও পেছনের কাজ ভিজতে হইলে আমাদের এই ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিসি হইতে হবে, মানে বাতাসের বেগটা আর গাড়ির বেগটা সমান হইতে হবে, ঠিক আছে। গাড়ির বেগটা সমান হইতে হবে। এখন দেখো এখানে কি বলছে যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হইতে পশ্চিম দিকে বাতাস বইছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের গাড়ির বেগ কত হইতে হবে, 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। 60 কিলোমিটার পার আওয়ার, গাড়ি বেগ যদি 60 কিলোমিটার পার হয়, তাহলে তুমি উভয় কাজ ভিজাইতে পারবা। আচ্ছা, এখন 2 নম্বর কন্ডিশন কি বলছে, যে শুধুমাত্র পিছনের কাজ ভিজে, সামনের কাজ ভিজবে না, ঠিক আছে। পিছনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে না। আচ্ছা, এখন ভাই যদি পিছনের কাজ ভিজতে হয়, তাহলে এখানে অবভিয়াসলি আমাদের থিটার মানটা কি জিরোর থেকে বড় হইতে হইতেছে, থিটার মানটা বড় হইতে হইতেছে না। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু তাহলে কি হচ্ছে, এই ট্যান থিটা এটার মানও কিন্তু আমার জিরোর থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি কিন্তু আমাদের কি হচ্ছে, এই ভি ডাব্লিউ মাইনাস ভিসি ডিভাইডেড বাই হচ্ছে ভি আর, এইটার মানটা কি হচ্ছে, জিরোর থেকে বড় হচ্ছে। তো আলটিমেটলি দেখো এখানে কি দাঁড়াচ্ছে, যে সরি, ভি ডাব্লিউ ইজ গ্রেটার দেন ভিসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিডাব্লিউ ইজ গ্রেটার দেন ভিসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো আলটিমেটলি আমাদের এখানে যদি শুধুমাত্র পেছনের কাজ ভিজাইতে হয়, ঠিক আছে, শুধুমাত্র যদি পেছনের কাজ ভিজাইতে হয়, তাহলে আমাদের গাড়ির বেগ, ঠিক আছে, গাড়ির বেগটা কি করতে হবে, 60 কিলোমিটার পার আওয়ারের থেকে কমাই দিতে হবে, ঠিক আছে। গাড়ির বেগটা আমাদের কি করতে হবে, 60 কিলোমিটার পার আওয়ার থেকে কমাই দিতে হবে, ঠিক আছে। দিকটা কোন দিকে হবে, দিক কিন্তু অবশ্যই এই পূর্ব থেকে পশ্চিম দিকেই হবে, ঠিক আছে। দিক কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে হবে দুই কন্ডিশনের ক্ষেত্রেই। তাহলে ভাই বুঝতে পারছো, এটা রুয়েট 4-5 আসা কোয়েশ্চেন। এটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, এবং আমার কাছে মনে হয়েছে যদি এটা বোঝা না থাকে এবং ফুললি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই ম্যাথ তুমি সলভ করে আসতে পারবা না, ঠিক আছে। তোমার আগে এই কন্ডিশনের ম্যাথগুলো বুঝতে হবে এবং কনসেপ্টটা একদম টোটালি ফুললি ক্লিয়ার করতে হবে, তাইলে আমি বলবো যে তুমি মোটামুটি এখান থেকে সবগুলা সুন্দর করে সলভ করে আসতে পারবা, ঠিক আছে, সলভ করে আসতে পারবা। তো চলো ভাই আমরা এই ম্যাথটা সলভ করলাম, এই ম্যাথটা 2-3 বার করে করবা, ঠিক আছে। এটাকে আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পোলাপানদের আটকানোর একটা ম্যাথ, ঠিক আছে। অনেকে এটা বোঝে না এবং পোলাপানরা এখান থেকে মনে করে যে আটকে দিতে পারে। হ্যাঁ, তো দেখো আমরা এই ম্যাথটা সলভ করলাম। তো চলো আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা আছে আমরা একটু সেটা দেখি। এটাকে আবার নিচে নামাই দিই। আচ্ছা, চলো আমাদের 10 নম্বর ম্যাথ। তো 10 নম্বর ম্যাথে কি বলছে, যে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 3 4 হলে বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। আর কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, সংযোগের রাশি, সংযোগের দিক রাশিটি নির্ণয় করো, ঠিক আছে। এই ম্যাথ কি আমার করে দেওয়া লাগবে, এ তো খুব ইজি ম্যাথ। তো দেখো এখানে কি বলছে, যে পি এর স্থানাঙ্ক হলে বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো বিন্দুটির অবস্থান ভেক্টর ধরলাম, ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। তাহলে ওপি ইকুয়াল টু কি লেখা যায়, 2i - 3j প্লাস 4k, শেষ তো, এটাই তো বের করতে বলছে। আচ্ছা, তো বি নাম্বার, তো বি নাম্বার কি বলছে, যে এ দেওয়া আছে বি দেওয়া আছে, বিন্দুদের সংযোগ করে সেটি দিক রাশিটি বের করা। আচ্ছা,
এবি বের করতে বলছে, তাহলে এবি আমরা কি করব, -1 থেকে -2 বাদ দিলে কত থাকে, -3i, ঠিক আছে। 2 থেকে -1 বাদ দিলে কত থাকে, +3j, -3 থেকে যদি -3 বাদ দেওয়া হয় তাহলে কি থাকে, -6k, ঠিক আছে। আমরা কিন্তু বের করে ফেলছি, শেষ। এটা চুয়েট 5-6 আসা কোশ্চেন, ঠিক আছে, চুয়েট 5-6 আসা কোশ্চেন এটা। চুয়েট 5-6 আসা কোশ্চেন। তো দেখো 11 নম্বর, 11 নম্বর ম্যাথে কি বলছে যে i প্লাস জে ভেক্টর দিকে এ ভেক্টরটির উপাংশ নির্ণয় করো, ঠিক আছে। i প্লাস জে ভেক্টরের দিকে এ ভেক্টরটির উপাংশ নির্ণয় করো। আচ্ছা এখান থেকে এ কি দেওয়া আছে, 2i প্লাস 3j, এটা দেওয়া আছে। আচ্ছা এখন বি আমরা ধরে নিলাম কি, আমরা ধরে নিলাম বি ইজ ইকুয়াল টু আই প্লাস জে, ঠিক আছে, আমরা বি ধরে নিলাম কি আই প্লাস জে, ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু আই প্লাস জে। তাহলে এই নির্ণেয় উপাংশ বা অংশক, যেটাই বলে এটাকে উপাংশ বলে অংশক বলে, ঠিক আছে। তো আমরা উপাংশ যদি বের করি, উপাংশ বের করবো কিভাবে বলো তো ভাইয়া, কি বলছে যে এই ভেক্টরের দিকে মানে বি ভেক্টরের দিকে, বি ভেক্টরের দিকে, হ্যাঁ, তার মানে হবে কি এ ডট বি ডিভাইডেড বাই বি, আর হচ্ছে কি বি এর একটা একক ভেক্টর, তার মানে আরেকটা বি ভেক্টর ডিভাইডেড বাই বি এর মান, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে উপাংশ। তো আলটিমেটলি দেখো এ ডট বি যদি করে এখানে, তাহলে 2i প্লাস 3j আছে আর এখানে ij, তাহলে 2 গুণ 3, ঠিক আছে, 2 প্লাস 3 ডিভাইডেড বাই বি, বি এর মান কত, √2, ইনটু কি বি ভেক্টর কত দেওয়া আছে i প্লাস জে, হ্যাঁ, ডিভাইডেড বাই আবার কি √2। তাহলে আলটিমেটলি দেখো এখানে কি থাকতেছে, 3 আর 2 5 আর 5/2 i প্লাস জে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুয়েট 19-20 আসা কোশ্চেন, আমারই করতে সময় লাগছে 30 সেকেন্ড, তাহলে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখানে তোমার 10 সেকেন্ডের মধ্যে ম্যাথ তুমি সলভ করে আসতে পারবা, ঠিক আছে, 10 সেকেন্ডের মধ্যে ম্যাথ তুমি সলভ করে আসতে পারবা। তো চলো দেখি পরবর্তী দেবে আমাদের 12 নম্বর ম্যাথ। তোমাদের 12 নম্বর ম্যাথটা কি বলছে, এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, দেখো যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত, ঠিক আছে। ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করার ফর্মুলা কি, যে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে, ঠিক আছে, এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে। তা আলটিমেটলি কি জিরো হইতে হবে, এই তিনটা ভেক্টর যে ইগুলো আছে আইজেকের যে সবগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা নির্ণয় করবো, নির্ণয়ের মান যদি জিরো হয় তাহলে আমরা বলবো যে একই সমতলে অবস্থিত, তাহলে সেটা করে ফেলে চলো বেশি দেরি না করে। তাহলে এখানে কি টু, এখানে কি লেখা যায় 1, এখানে লেখা যায় কি -1, বি বি এখানে কি লেখা যায় 3, এখানে লেখা যায় কি -2, আর এখানে লেখা যায় কি 4, এখানে সি কি দেওয়া হচ্ছে 1, এখানে দেওয়া হচ্ছে কি -3, আর এখানে দেওয়া হচ্ছে কি 5, ঠিক আছে। আলটিমেটলি এখন এই টোটাল পোর্শনটাকে তুমি ক্যালকুলেশন করে যে টু টু নিলাম এখানে, তাহলে কি হবে 5 × 2 = 10, -10 প্লাস হবে কি 12, -1, 1 যদি -1 হয় তাহলে এটা বাদ ঠিক আছে, 3 × 5 = 15, -4, ঠিক আছে, প্লাসে মাইনাসে -1, আর এখানে থাকতেছে কি এটা বাদ তাহলে 3 × 3 = -9, আর এখানে দেখছি +2, ঠিক আছে। তো আলটিমেটলি দেখি আমি একটু ক্যালকুলেশন করে, -12, আহ, এখানে কি থাকতেছে 2, 2 × 2 = 4, ঠিক আছে, আর এখানে কি থাকতেছে 4 থেকে যদি আমি 15 থেকে যদি 4 বাদ দেই তাহলে আমার থাকতেছে -11, ঠিক আছে, -11, আর এখানে কি থাকতেছে -7 +7, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো 11 - 11 = 0, তার মানে কিন্তু তুমি এখানে বলতে পারো যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত, ঠিক আছে। বোটেক্স 4-5 আসা কোশ্চেন, সহজ কোশ্চেন। আচ্ছা দেখো 13 নম্বর ম্যাথ, দেখো যদি সহমানে দুইটি ভেক্টর এ ও বি পরস্পর সমান্তরাল সমান্তরাল হলে ভেক্টর দুইটি কত হবে, ঠিক আছে, সমান্তরাল হলে ভেক্টর দুইটি কত হবে, ঠিক আছে। আচ্ছা তো ধরো আমরা এখানে ধরে নিলাম যে একটা ভেক্টর এ ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারি, যে এ এক্স আই, এ ওয়াই জে, আবার কি লিখতে পারি যে এ জেড কে, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আবার ধরো একটা ভেক্টর আছে কি বি, ঠিক আছে, সেটাকে আমরা কি লিখতে পারি যে বি এক্স আই, বি ওয়াই জে প্লাস বি জেড কে, এটা আমরা লিখতে পারলাম। দেখো দুইটা ভেক্টর লিখলাম, এখন যদি এই দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি জানো, এই যে এই এ এক্স ডিভাইডেড বাই বি এক্স, এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই, এ জেড ডিভাইডেড বাই বি জেড হবে, ঠিক আছে, সুন্দর করে লিখে দিই, এ জেড ডিভাইডেড বাই বি জেড হবে, ঠিক আছে। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বি ওয়াই এবং এ জেড বাই বি জেড হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, এই জিনিসটাই আসলে এখানে বলছে বলছে বের করতে। তো চলো আমাদের 14 নম্বর ম্যাথ, 14 নম্বর ম্যাথ কি বলছে, যে কোন শর্তাধীনে ও বি ভেক্টরদের পরস্পর লম্ব সমান্তরাল হয়, ঠিক আছে।
আবার পরে কি বলছে যে বি দেওয়া আছে, বি এর দিকে এর ও লম্ব বিক্ষেপ বের করো। সহজ সহজ জিনিস দিয়ে দিছে। আচ্ছা দেখো, এ নম্বর, এর মধ্যে বলছে কোন শর্তে দিনে এ ও বি ভেক্টরদের পরস্পর লম্ব হবে। আচ্ছা এ ও বি যদি পরস্পর লম্ব এবং সমান্তরাল হবে, ঠিক আছে, এ ও বি এর যদি স্কেলার গুণফল বা ডট গুণফল যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, তাইলে কি হবে, এ ও বি পরস্পরের উপর কি হবে, লম্ব। তাহলে এ এইদিকে যদি যায়, বি হবে পরস্পরের উপর লম্ব, ঠিক আছে, যদি ডট গুণফল জিরো হয়। হ্যাঁ, আর কি বলছে যে ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, যদি তাদের ক্রস গুণফল, ঠিক আছে, ক্রস গুণফল যদি জিরো হয় এবং তারা যদি নাল ভেক্টর না হয়, মানে জিরো ভেক্টর না হয়, তাহলে তাদের দুইটা ভেক্টর কি হবে, সমান্তরাল হবে, ঠিক আছে, যদি এ এইদিকে যায়, বি ওইদিকে যাবে, ঠিক আছে, এইদিকে যায়, বি ওইদিকে যাবে, এটাই জিনিসটা বলছে এখানে। তো বি নম্বর দেখো, বি নম্বর কি বলছে যে যদি বি এর দিকে এ এর অভিক্ষেপ বের করো, বি এর দিকে এ এর অভিক্ষেপ বের করো, তার মানে আমরা কি বের করবো, এ cos থিটা। তাহলে কি লিখতে পারি যে এ ডট বি ডিভাইডেড বাই বি, ঠিক আছে, এ ডট বি এখান থেকেই করবো আমরা। 10 আর 5 গুণ করলে কত, 50 প্লাস 6টা 48 মাইনাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 142, বি এর ভ্যালুটা বের করে নিবা, ঠিক আছে, রুট ওভার এটা করে বের করে নিবা। তো আলটিমেটলি দেখো এখান থেকে আমাদের কি থাকতেছে, 26 ডিভাইডেড বাই 142। বহু বছর আগে আসা কোয়েশ্চেন এবং সহজ কোয়েশ্চেন, ঠিক আছে, খুবই সহজ কোয়েশ্চেন আমি দেখতেছি যে ভেক্টর থেকে আসে। তো চলো 15 নম্বর কোয়েশ্চেন। এখানে কি বলছে যে পি এর মান কত হলে ভেক্টর ভি সলিনয়েডাল হবে, ঠিক আছে, ভেক্টর ভি সলিনয়েডাল হবে। কোন ভেক্টর সলিনয়েডাল হওয়ার শর্ত কি বলতো, ডেল ডট ভি যদি জিরো হয়, তাহলে সেটা কি হবে, সলিনয়েডাল, ঠিক আছে, সলিনয়েডাল। তো দেখো এখন ডেল ডট ভি করি আমরা, এখানে কি লেখা যায়, ডেল বাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, ঠিক আছে। আর ভি, ভি এখানে কি দেওয়া আছে যে 5x প্লাস 2y, দাঁড়াও একটু, এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখলে সুবিধা হবে, ঠিক আছে, 5x প্লাস 2y i প্লাস 2py মাইনাস জেড ইন্টু জে প্লাস এক্স মাইনাস 2z ইজ ইকাল টু কি হবে, কে, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো আমরা এখানে যদি হিসাবটা করি, ঠিক আছে, এটা যদি হিসাবটা করি তাহলে কি হবে, এখানে দেখো এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে এখানে কি থাকতেছে 5, ঠিক আছে, 5 প্লাস এখানে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে এইটুকু করি, থাকবে এখানে কি 2p, 2p, আর এখানে যদি আমরা কে এর সাপেক্ষে করি জেড, জেড থাকলে এখানে -2 ইজ ইকুয়াল টু কি হবে 0, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো এখানে কি হচ্ছে 3 প্লাস 2p ইজ ইকুয়াল টু কি 0। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা পি এর ভ্যালুটা বের করি, তাহলে কি হবে, পি এর ভ্যালুটা হবে হচ্ছে -3 ডিভাইডেড বাই 2, পি এর ভ্যালুটা কি হচ্ছে -3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি বলছিল যে পি এর মান কত হলে আসলে ভেক্টরটা সলিনয়েডাল হবে, এর 15-16 সালে আসা কোয়েশ্চেন, তাহলে পি এর মান -3/2 হলে ভেক্টর দ্বয় সলিনয়েডাল হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলো দেখি আমাদের 16 নম্বরে কি বলছে পরবর্তীতে। তো এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যে xy তলের সমান্তরাল, ঠিক আছে, xy তলের সমান্তরাল এবং i মাইনাস জে প্লাস কে ভেক্টরের সমকোণে অবস্থিত। xy তলের সমান্তরাল মানে কি বলো তো ভাইয়া, xy তলের সমান্তরাল মানে সেটা z অক্ষের উপর লম্ব, ঠিক আছে, xy তলের সমান্তরাল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি, z অক্ষের উপর লম্ব, ঠিক আছে, z অক্ষের উপর লম্ব। তাইলে এখন এই যে জেড অক্ষের বরাবর কোনটা কাজ করে, কে, এখন এই আই মাইনাস জে কে এবং এই কে এর ক্রস গুণন করতে হবে, তাহলে সেটাই হবে সেই ভেক্টরটা। তো আমরা যদি ধরো এখন এটাকে ধরে নিই পি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস কে, ক্রস গুণন হবে কার সাথে, কে এর সাথে, ঠিক আছে। তো ভাইয়া তুমি যদি এটা সেই ক্রস গুণন নিয়ম অনুসারে করো, আলটিমেটলি ভাইয়া তুমি এখান থেকে কত পাবা জানো, মাইনাস আই মাইনাস জে, ঠিক আছে, তুমি এই জিনিসটা এখান থেকে কি পাবা, ঠিক আছে। আচ্ছা এখন যদি কি করছে যে
সমান্তরাল এবং সমকোণে অবস্থিত, ঠিক আছে। এখন যদি আমি এইটার সাথে লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করতে চাই, ঠিক আছে, আমি একটু শর্টে লিখলাম, লম্ব বরাবর একক ভেক্টর যদি বের করতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি করতে হবে বলো তো? প্লাস মাইনাস আই প্লাস জে ডিভাইডেড বাই এখানে কি হবে, √1 + 1, এটা হবে। তো দেখো আলটিমেটলি এখান থেকে যদি তুমি ক্যালকুলেশনটা করে ফেলো, হ্যাঁ, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এখানে কি হবে, যে আই প্লাস জে ডিভাইডেড বাই √2, এটা হবে। আচ্ছা, তো দেখো এখন এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে বের করতে বলছে, বুঝছো? এটা কিন্তু একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, প্লাস তার সাথে হালকা একটু কনসেপ্ট যোগ করে টোটালটুকু একটা ম্যাথে কনভার্ট করা হয়েছে, হ্যাঁ, এটা টোটালটুকু একটা ম্যাথে কনভার্ট করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো দেখি পরবর্তীতে আমাদের আর 17 নম্বর ম্যাথে কি বলছে। আমাদের 17 নম্বর ম্যাথ, এটা কোনো ম্যাথই না, এ ডটে এবং এ ক্রসের মান বের করে, এটা তোমরা বের করতে পারবে না বলো ভাইয়া? দেখো এ ডটে, এ ডটে মানে কি, এ ডটে মানে হচ্ছে 1, আর এ ক্রসে, ঠিক এ ক্রসে, এ ক্রসে যদি তুমি কিভাবে বের করো, তাহলে কি হবে, এ এ সাইন 0 ডিগ্রি ইন্টু ইটা, ঠিক আছে, এখানে কি থাকবে একটা ইটা, ঠিক আছে। তার মানে কি আলটিমেটলি এখানে থাকতেছে কি 0, ঠিক আছে। দেখো ভাইয়া, একটা জিনিস তুমি লক্ষ্য করো, এ ডটে কেন 1 হইলো, তোমাকে দেখাই, ধরলাম এটা একটা এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে কি এ, হ্যাঁ, এদিকে হচ্ছে কি এ, তাহলে এ আর এ, এই দুইটার একই দিকে কাজ করতেছে না, তার মানে কি এদের মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত 1, তার আলটিমেটলি কি এটার মান হবে কি 1 × এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার, একটা জিনিস একটু বলেছিল, এ স্কোয়ার, ঠিক আছে, তারপর আলটিমেটলি এখানে থাকতেছে কি এ স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আলটিমেটলি এখানে কি সাইন 0 ডিগ্রি মান কি 0, তাইলে কিন্তু আলটিমেটলি টোটালটুকু 0, ঠিক আছে, টোটালটুকু 0। বুটেক্স 28 সালে আসা কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন। আচ্ছা, তো দেখো এখানে পরবর্তীতে আজকের রিটেন পার্ট যেগুলো ছিল বা রিটেন যে ম্যাথগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা মোটামুটি সলভ করে ফেলছি, ঠিক আছে। ভেক্টরের রিটেনের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বলো বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে ভেক্টর থেকে, সেগুলো কিন্তু মোটামুটি সলভ। এখন আমরা এমসিকিউ পার্টে আস্তে আস্তে প্রবেশ করবো, ঠিক আছে। দেখেন আমরা এমসিকিউ যেগুলো আছে সেগুলো মোটামুটি একদম গুলির বেগে সলভ করে ফেলবো, ঠিক আছে। এখানে কিন্তু বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, এমসিকিউ এমসিকিউর মতোই সলভ করে ফেলতে হবে। আচ্ছা ভাই দেখো, আমাদের প্রথম এমসিকিউ, দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানে সমান হইতে পারে। দেখো এখানে কি বলছে, আলটিমেটলি লব্ধি এবং দুইটা ভেক্টর তিনটাই সমান, ঠিক আছে, লব্ধি এবং দুইটা ভেক্টর তিনটাই সমান। এরকম একটা অঙ্ক আমরা বহু আগে করছিলাম, একটা না দুই তিনটা করছি, ঠিক আছে। তার মানে এখানে বলছিলাম যে কি, যদি দুইটি ভেক্টরের মান সমান হয়ে যায় এবং তাদের লব্ধিমান যে কোনো একটি মানে সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 120 ডিগ্রি, ঠিক আছে। তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা, এটা শর্টকাট হিসেবে কাজ করে। আচ্ছা, 2 নম্বর, দুইটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী মান কত সেটা বের করো, ঠিক আছে, ভেক্টরটির মান কত সেটা বের করো। আচ্ছা, ধরলাম আমরা এখানে কি পি, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর 2p, ঠিক আছে, তার বড় কোনটা 2p, তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করে এখানে, তাহলে কি হবে 2p তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার, ঠিক আছে, 2 × p × 2p কস আলফা, এটা ধরে নিলাম। আচ্ছা, এখন এখান থেকে ভাইয়া কস থিটা তুমি নিয়ে আসো। দেখো, এই যে পি স্কোয়ার, এই পি স্কোয়ার, এই পি স্কোয়ার সবখান থেকে কিন্তু পি স্কোয়ার আউট হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কজ আলফা কি থাকে, কজ আলফা থাকে হচ্ছে -1/4। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করি, তাহলে এখানে কি হবে, কজ ইনভার্স -1/4। তো এখানে কজ ইনভার্স -1/4 আছে না, এই যে এটা সি, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে কি বলছে পরবর্তীটা, আমাদের 3 নম্বর,
3 নম্বর হচ্ছে কি যে দুইটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধি যথাক্রমে 28 ও 4 একক, রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকলে কোন প্রকার লব্ধির মান কত? চুয়েট 15 16। খুবই সহজ কোশ্চেন। ভেক্টর বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধি ধরলাম দুইটা ভেক্টর পি কিউ, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত? 28, আর পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কত হবে? 4। ঠিক আছে, এটা হবে। তো আলটিমেটলি যদি তুমি এখন এই দুইটাকে হিসাব করে সলভ করো, তাহলে এখান থেকে তুমি পি পাবা কত? দেখো তো, পি পাবা হচ্ছে 16 আর কিউ পাবা হচ্ছে 12। ঠিক আছে, কিউ পাবা হচ্ছে 12। তো আলটিমেটলি এখন যদি এই দুইটা এই দিক বরাবর কাজ করে, ধরো একটা 16 এদিকে কাজ করতেছে, একটা 12 এদিকে গেছে, লব্ধি কোন দিকে কাজ করবে? এদিকে। এদিকে লব্ধি কাজ করবে, তাহলে এদিকে যদি লব্ধি কাজ করে, তাহলে এখানে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি টোটাল টুকুকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে আর ইকুয়াল টু কি পাবা? 20 ইউনিট। ঠিক আছে, তো দেখো তো এখানে 20 ইউনিট আছে কোনটায়? এই যে এখানে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো দেখি আমাদের পরবর্তী এমসিকিউ। তো আমাদের 4 নম্বর এমসিকিউ। তো 4 নম্বর এমসিকিউতে কি বলছে যে দুইটি সমমানের ভেক্টর কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধিমান সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ মান কত? 120 ডিগ্রি। এটা এখানে আর দাঁড়ানোর কোনো অপশনই নেই। তো চলো 5 নম্বর আইওটিতে আসা কোশ্চেন। দেখি কোশ্চেনটা কি বলছে, যে এ পার্টিকেল হ্যাজ থ্রি ভেলোসিটিস 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড এন্ড 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইনক্লিনড অ্যাট অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি টু ওয়ান অ্যানাদার। এখানে কি বলছে? দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি ইজ। ঠিক আছে, এখন বলছে কি যে একটা পার্টিকেলের তিনটা ভেলোসিটি আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে তিনটা তিন দিকে যাচ্ছে, এখন তাদের ম্যাগনিটিউড ভেলোসিটি কোনটা সেটা আসলে বের করতে বলছে। ঠিক আছে, তার মানে আমাদের লব্ধি বেগ বের করতে বলছে। তো তুমি যদি আগে ডায়াগ্রামটা ড্র করো, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা ধরলাম ডায়াগ্রামটা কিরকম, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। ঠিক আছে, এইটাও 120 ডিগ্রি, এইটাও 120 ডিগ্রি, এটাও কি 120 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি 10, এদিকে যাচ্ছে 20, এদিকে যাচ্ছে কি 30। ঠিক আছে, এদিকে যাচ্ছে কি 30। তো আলটিমেটলি এখন আমাদের এখান থেকে যদি আমরা উপাংশে বিভাজন করি, দেখো ভিএক্স যদি বের করি, তাহলে দেখো কি হবে? ভিএক্স, ভিএক্স বুঝতে পারছো? দেখো 10 এক্স এক্সিস কত? 0 ডিগ্রি কোণে আছে না? আচ্ছা, তাহলে 10 কস জিরোর মান কত? 1। তার মানে এখানে কিন্তু এটাই লিখে রাখলাম। ঠিক আছে, এখন কি হবে? 20, 20 কস 120 ডিগ্রি, আর 30 কস 240 ডিগ্রি। তো আলটিমেটলি টোটাল এই যদি ক্যালকুলেশন করে, এখান থেকে আসবে কি -15। ঠিক আছে, আবার ভিওয়াই, ভিওয়াই কি সাইন 0 ডিগ্রি মান কি 0, তার মানে এটা লেখলামই না, তাহলে 20 সাইন 120 ডিগ্রি প্লাস 30 সাইন 240 ডিগ্রি। ঠিক আছে, তো আলটিমেটলি ভিওয়াই যদি ক্যালকুলেশন করে, তাহলে আলটিমেটলি এখান থেকে কত পাবা? -5√3। ঠিক আছে, -5√3। তো এখান থেকে যদি আমরা ভি বের করি, তাহলে কি বের করতে পারি? এখানে ভি ইজ ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি এখন যদি টোটালটুকু ক্যালকুলেশন করে, এখানে কি আসতেছে? -15 তার স্কোয়ার প্লাস এখানে থাকতেছে কি -5√3 তার স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি টোটালি প্রশ্নটুকু ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে ভাই কত আসে? 10√3। ঠিক আছে, 10√3 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের এখানে 10√3 মিটার পার সেকেন্ড আছে, আছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আচ্ছা, চলো পরবর্তীতে দেখি 6 নম্বর এমসিকিউটা কি বলছে। দুইটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 5 একক, তারা 5 একক, তারা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধি মান কত? দেখো ভাই, এই ম্যাথটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটু ঘোরায়া করছি। ঠিক আছে, এখন আগে হয়েছিল কি, যদি লব্ধির মান এদের সমান হয়, তাইলে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। আর এখন বলে দিছে কি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে এবং দুইটা ভেক্টর রাশি মান আছে 5 একক, তাইলে তাদের লব্ধির মান কত? 5 একক। এটাই হচ্ছে অ্যান্সার। চলো 7 নম্বরটা দেখি। তো কি বলছে যে আইটিতে আসা কোশ্চেন, দ্য পাইলট অফ এ প্রাইভেট প্লেন ফ্লাইস 20 কিলোমিটার ইন এ ডিরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, দেন 30 কিলোমিটার স্ট্রেট ইস্ট অ্যান্ড দেন 10 কিলোমিটার স্ট্রেট নর্থ। হাউ ফার দ্য প্লেন ইজ ফ্রম দ্য স্টেট পয়েন্ট। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট। মানে বলছে যে যদি একটু সহজ ভাষায় বলি, যে একটা প্রাইভেট বিমান 20 কিলোমিটার 60 ডিগ্রি কোণে, ঠিক আছে, পূর্ব থেকে আহ, উত্তর দিকে, এটা ডায়াগ্রামটা ড্র করি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবা। ধরলাম এদিকে আমরা কি ইস্ট, আর এদিকে ধরলাম কি নর্থ। ঠিক আছে, আচ্ছা, তো কি বলছে যে ফ্লাইস 20 কিলোমিটার ইন ডিরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট। ঠিক আছে, তার মানে কি সে পূর্ব দিকে যাচ্ছিল, এখন পূর্ব দিক থেকে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে সে কতটুকু গেছে?
20 কিলোমিটার, ঠিক আছে, 20 কিলোমিটার, এখানে ধরে যদি আমরা 20 কিলোমিটার, আর এখানে কি 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কি বলছি, দেন 30 কিলোমিটার স্ট্রেট ইস্ট, তার মানে এই পয়েন্ট থেকে ধরলাম এটা এ পয়েন্ট, এইখান থেকে সে সোজা গেছে কত, এই পূর্ব দিকে গেছে 30 কিলোমিটার, ঠিক আছে, পূর্ব দিকে গেছে 30 কিলোমিটার, ঠিক আছে। দেন 10 কিলোমিটার স্ট্রেট নর্থ, তার মানে তারপরে কতটুকু গেছে, একদম স্ট্রেট নর্থে গেছে কত, 10 কিলোমিটার, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের বলছে যে ইজ হাউ ফার দ্য প্লেন ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে যে লাস্ট পর্যন্ত গেছে সেটার তার দূরত্ব কত, ঠিক আছে, তার দূরত্বটা কত। তাহলে দেখো এখানে ভাই আমাদের দুইটা দিক কাজ করছে না, একটা কি নর্থ আর একটা হচ্ছে কি ইস্ট, ঠিক আছে, আমাদের এখানে দুইটা দিক কাজ করছে। তো আলটিমেটলি আমরা এখানে পূর্ব দিকের যে ডিস্টেন্সটা সেটা হিসাব করব, আর উত্তর দিকের যে ডিস্টেন্স সেটা হিসাব করব। দেখো এখানে কি ও এ ডিস্টেন্সটা কি 20, তাহলে কি 60 ডিগ্রি হবে এখানে, তাহলে ও এ কস 60 ডিগ্রি, ঠিক আছে, ও এ কস 60 ডিগ্রি প্লাস হচ্ছে কি এ বি, এটা পুরো উত্তর দিকে কাছে রয়েছে, তার মানে কি বিসি হবে না, ঠিক আছে। তাহলে ও এ কত দেওয়া আছে 20 cos 60 ডিগ্রি, আর এ বি কত 30, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে ডিই এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, ডি এর ভ্যালুটা হচ্ছে 40, ঠিক আছে, ডি এর ভ্যালুটা হচ্ছে কি 40। আর এখন কি ডি নর্থ, মানে ডি কত নর্থ কত দিকে আছে সেটা, তো এখন দেখো কি 20 sin 30 ডিগ্রি 60 ডিগ্রি, আর এটা তো হবে না, এখানে কিন্তু এবি হবে না, ঠিক আছে, এখানে আলটিমেটলি হবে কি বিসি, 20 sin 60 ডিগ্রি প্লাস বিসি কত 10, তার লিমিটেড টোটালটুকু ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের আসতেছে কত 10 + 10√3, তো আলটিমেটলি আমাদের বের করতে বলছি কি ডি, ঠিক আছে, ডি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ডিই স্কোয়ার প্লাস ডিএন স্কোয়ার, ঠিক আছে, ডিই স্কোয়ার প্লাস ডিএন স্কোয়ার। তো আলটিমেটলি এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এখান থেকে পাবো কত 48.44 কিলোমিটার, 48.44 কিলোমিটার, ঠিক আছে, 48.44 কিলোমিটার, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। কোশ্চেনটা একটু জটিল ছিল, তাড়াতাড়ি যদি তোমার এগুলো প্র্যাকটিস না থাকে একটু সলভ করা প্যারা হয়ে যায়, ঠিক আছে। তবে প্যারা না, এগুলো দেখো খুব সহজ কনসেপ্ট, কনসেপ্ট কিন্তু সহজ, একটু বুঝে বুঝে গেলে মোটামুটি এখান থেকে পারবা। তো চলো দেখি আমাদের পরবর্তীতে 8 নম্বর ম্যাথ কি বলছে, এটাও আইটিতে আসা কোয়েশ্চেন। তো কি বলছে এখানে, যে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস ইজ 7 ইউনিট অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দোজ ইজ 1 ইউনিট, ঠিক আছে। হোয়েন টু ভেক্টরস আর অ্যাক্টিং অন এ পয়েন্ট এট রাইট অ্যাঙ্গেল দ্য রেজাল্টেন্ট উইল বি। এখানে কি বলছে যে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান দেওয়া আছে 7 আর সর্বনিম্ন মান দেওয়া আছে 1, ঠিক আছে, তারা যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি কত, দেখছো সহজ জিনিসটা। এখানে ধরলাম এখানে পি আর কিউ দুইটা ভেক্টর, ঠিক আছে, তাহলে তাদের রেজাল্টেন্ট কত 7, আবার পি মাইনাস কিউ মিনিমাম রেজাল্টেন্ট কত 1, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পি ও কিউ যদি বাইর করি তাহলে এখান থেকে কত হবে, পি এর ভ্যালু হবে হচ্ছে 4, আর ধরলাম কিউ এর ভ্যালু হলো 3, ঠিক আছে। এখন তারা কি করতেছে, তারা 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, ঠিক আছে, তাহলে আমি এইদিকে 4 এইদিকে 3, ঠিক আছে, তারা 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে তাদের লব দিকে এইদিকে লব্ধি আর, তাহলে এখানে লব্ধি আর যদি বের করতে চাও তাহলে কি বের করবে, এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 5, 5 ইউনিট। তাহলে দেখো এখানে 5 আছে না, এই 5 হচ্ছে অ্যান্সার। তো চলো দেখি আমাদের পরবর্তীতে, এই ম্যাথটা করার আগে আমরা 1 মিনিটের একটা ব্রেক দিই, ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে ম্যাথ করতেছি, একটু ব্রেক দেওয়া দরকার। আমি একটু পানি খেয়ে আসি।
ওয়েলকাম ব্যাক। 1 মিনিট ব্রেকের কথা ছিল, কিন্তু ব্রেকটা একটু বেশি হয়ে গেছে। প্যারা নাই, আমরা এখন শুরু করে ফেলবো। দেখো আমরা দিনে কত নম্বর ম্যাথ পর্যন্ত গেছিলাম এখানে, আগেরটা দেখি। 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের 9 নম্বর এমসিকিউ। তো 9 নম্বর এমসিকিউটা কি বলছে যে এটা ওয়াইটিতে আসা কোয়েশ্চেন, এ রিভার ফ্লোস টুয়ার্ডস টু ইস্ট, ঠিক আছে, ইউ হেড ইউর বোট 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ অ্যান্ড অ্যাচিভ এ ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড ডিউ নর্থ রিলেটিভ টু দ্য শোর, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ ইউর স্পিড রিলেটিভ টু দ্য ওয়াটার, ঠিক আছে। ডাক্তার একবার পড়ি। দেখো কি বলছে যে এ রিভার ফ্লোস টুয়ার্ডস দ্য ইস্ট, ঠিক আছে। মানে আহ, যদি এটা একটা রিভার হয়, ঠিক আছে, যদি এটা একটা রিভার হয়, তাহলে আমাদের রিভারের মানে স্রোতের বেগটা এইদিকে, ঠিক আছে, স্রোতের বেগটা এইদিকে যাচ্ছে। কারণ কি, আমরা এইদিকে যদি আমরা ডিরেকশনটা লিখি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে, আমরা কিন্তু এখানে টোটালিটা লিখে ফেললাম। তাহলে আমাদের রিভার ফ্লো কোন দিকে হচ্ছে? রিভার ফ্লো আমাদের এদিকে হচ্ছে। আচ্ছা, এটা আমাদের বলছে এখন ইউ হেড ইউর বোট 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ, তার মানে আমাদের এই জিনিসটা দিতেই হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, এই ওয়েস্ট পশ্চিম মানে উত্তর থেকে পশ্চিম দিকে 53 ডিগ্রি কোণে যাচ্ছে, ঠিক আছে। এই যে এই দিকে যাচ্ছে কি 53 ডিগ্রি কোণে, ঠিক আছে, 53 ডিগ্রি কোণে। হ্যাঁ, এবং অ্যাচিভ এ ভেলোসিটি অফ কত, 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 6 মিটার পার সেকেন্ড, এখন 6 মিটার পার সেকেন্ড বেগে দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আহ, পরে বলছে যে হোয়াট ইজ ইয়োর স্পিড রিলেটিভ টু দ্য ওয়াটার, ঠিক আছে, রিলেটিভ টু দ্য ওয়াটার। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এখন যদি আমরা এটিকে উপাংশে বিভাজন করি, তাহলে এদিকে কি হবে, এদিকে হবে ইউ ওয়াই আর এদিকে হবে কি ইউ ইউ এক্স। এটা কিন্তু আমরা ধরি ইউ, ঠিক আছে না। আচ্ছা, আবার এই দেখো এই ইউ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে ইউ রিভার মানে ভেলোসিটি রিভার, এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি tan 55 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায়, যে ইউ এক্স ডিভাইডেড বাই ইউ ওয়াই। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা ইউ এক্স এর ভ্যালুটা বের করি, ইউ এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে ইউ ওয়াই ইন্টু tan 53 ডিগ্রি। আচ্ছা, ইউ ওয়াই কত দেওয়া আছে, ইন্টু 6। আচ্ছা, তো দেখো এখন আলটিমেটলি যদি এটিকে ক্যালকুলেশন করে অ্যাপ্রক্সিমেট আমাদের এখানে ইউ এক্স এর ভ্যালুটা কত আসতেছে, ইউ এক্স এর ভ্যালুটা আসতেছে 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 8 মিটার পার সেকেন্ড, ইউ এক্স এর ভ্যালুটা আসতেছে কি 8 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি এখন ইউ যদি বেগটা বের করি, এটা যদি বের করি, তাহলে দেখো এখানে আমাদের কি আছে, এটা পাইছি 8, ঠিক আছে, এটা পাইছি 8, সরি এখানে 6 হবে না, এটা একটু ভুল লিখে ফেলছি, এটা ইউ বোট মানে বোটের ভেলোসিটি, ঠিক আছে, এটা হচ্ছে বোটের ভেলোসিটি। তো এখানে ইউ রিলেটিভ যদি বের করতে চাই, তাহলে এখানে কি হবে, যে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 8 × 6 × কত 90 ডিগ্রি। তো আলটিমেটলি যদি তুমি এখান থেকে হিসাব করো, তাহলে এখান থেকে বেরোচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাদের এখানে রিলেটিভ ভেলোসিটিটাই বের করতে বলছিল, যে হোয়াট ইজ ইয়োর স্পিড রিলেটিভ টু দ্য ওয়াটার, ঠিক আছে। তাহলে আমাদের রিলেটিভ ভেলোসিটি কত পেয়েছে, 10 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 10 মিটার পার সেকেন্ড আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সহজই ছিল, একটু কনসেপ্টুয়াল ছিল, একটু বুঝে তারপর করতে হবে। এখানে তুমি ডাকটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। ইংলিশে যেটুকু লেখা আছে না, এই লেখাটা তুমি যদি ভালো করে বুঝো, তাহলে দেখবো যে বাংলায় করলে কিন্তু এটা ওই বাংলায় দিলে কিন্তু ম্যাথগুলো তুমি নিতে পারবে, কিন্তু ইংলিশ দেখে হালকা একটু প্রবলেম হতে পারে কারো করো। সবার প্রবলেম হবে সেটা বলতেছি না, কিন্তু হালকা হালকা করো প্রবলেম হতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো, পরবর্তী ম্যাথ, আগেরটা কত ছিল, 9, 10 নম্বর ম্যাথ, ঠিক আছে। তো দেখো কি বলছে, যে এ প্লেন হ্যাজ an air speed of 240 কিলোমিটার পার আওয়ার, what should be the plane heading if it is to travel due north relative to the earth in a winding blowing with a velocity of 100 কিলোমিটার পার আওয়ার in an easterly direction, ঠিক আছে, ইস্টার্লি ডিরেকশন। এটা সলভ করার জন্য আমাদের প্রথমে কি ডায়াগ্রামটা ড্র করা লাগবে, ঠিক আছে, ডায়াগ্রামটা ড্র করা লাগবে। খুবই সহজ কিন্তু বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, দেখো উইন্ড ব্লোয়িং, বাতাস প্রবাহিত হচ্ছে কোন দিকে,
পূর্ব দিকে, ঠিক আছে, এইদিকে বাতাস যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। আচ্ছা, এখন তারপর কি বলছে যে এয়ার স্পিড, এয়ার স্পিড আসলে কোন দিকে যাচ্ছে সেটা বলে দেয় নাই, হ্যাঁ। এখন এখানে বলছে যে হোয়াট শুড বি দ্য প্লেনস হেডিং ইফ ইট ইজ ট্রাভেল ডিউ টু নর্থ রিলেটিভ টু দ্য আর্থ এ ওয়াইন্ড ব্লোয়িং ভেলোসিটি অফ এত। তার মানে এই দিকে কোনো একটা দিকে বিমানটা যাচ্ছে, ঠিক আছে, এটা কোনটা বের করতে বলছে, হ্যাঁ। আর এটা বলছে কি 240 কিলোমিটার পার আওয়ার বিমানের বেগ, ঠিক আছে। তো দেখো এখন যদি এখানে তুমি সাইনের ফর্মুলা ফলাও তাহলে কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে 100/240। তো আলটিমেটলি এখান থেকে থিটার ভ্যালুটা কত আসতেছে 24.62 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যে এটা হলো পূর্ব, ঠিক আছে, আর এটা হচ্ছে কি নর্থ। তাহলে উত্তর দিকের সাথে 24.62 ডিগ্রি কোণে পশ্চিম দিকে বিমানটি যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার। তো চলো দেখি আমাদের পরবর্তীতে, দেখো পরবর্তীটা কি, আগেরটা কত ছিল 10 নাম্বার, হ্যাঁ এটা এখানে ভুলে দিয়েছি, এটা 11 নম্বর। আচ্ছা, আমাদের 11 নম্বর ম্যাথে কি বলছে যে অ্যান এয়ারপ্লেন ফ্লাইজ ডিউ টু ওয়েস্ট 185 কিলোমিটার পার আওয়ার উইথ রেসপেক্ট টু দ্য এয়ার, দেয়ার ইজ এ ওয়াইন্ড ব্লোয়িং অ্যাট 85 কিলোমিটার পার আওয়ার টু দ্য নর্থ ইস্ট রিলেটিভ টু দ্য গ্রাউন্ড, হোয়াট ইজ দ্য প্লেনস স্পিড উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এখানে কি বলছে আরেকবার একটু দেখি আমরা। অ্যান এয়ারপ্লেন ফ্লাইস ডিউ ওয়েস্ট, ঠিক আছে, ডিউ ওয়েস্ট মানে এই দিকে যাচ্ছে 185 কিলোমিটার পার আওয়ারে। একটু সমস্যা হইতেছে কেন, 185 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। আচ্ছা, আবার দেয়ার ইজ ওয়াইন্ড ব্লোয়িং ডিউ টু দ্য নর্থ ইস্ট রিলেটিভ টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে, নর্থ ইস্ট রিলেটিভ টু দ্য গ্রাউন্ড এদিকে, সেটা যাচ্ছে কি 85 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখন ভাইয়া দেখো এখানে যে জিনিসটা দরকার ছিল, হ্যাঁ, এখানে একটা কোণের দরকার ছিল, ঠিক আছে, এখানে একটা কোণের দরকার ছিল। তো এখানে যেহেতু কোণটা দিয়ে দেওয়া নাই, তো আমরা এখানে এইটুকুকে 45 ডিগ্রি আর এইটুকুকে 135 ডিগ্রি ধরে কাজটা করবো, ঠিক আছে। তো অন্য কোণ যে নিলে হবে না তা কিন্তু না, তো অন্য কোণ নিলেও যদি অ্যান্সার মিলাইতে পারো সমস্যা নাই, ঠিক আছে। অন্য কোণ যদি করো সমস্যা নাই, তবে এই 135 আর এই 45 ডিগ্রি কোণে করলে এই যে অপশন কয়টা আছে না, এই অপশনের সাথে বিষয়টা একটু মিলে, ঠিক আছে, অপশনের সাথে বিষয়টা একটু মিলে। তো দেখো এখানে যদি ভাই এখন কাজটা করো তাহলে কি হবে, এখানে রুট 185 স্কোয়ার প্লাস 85 স্কোয়ার প্লাস 2 185 × 85 × কস 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভি, ভি ইজ ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে 138.6 কিলোমিটার পার আওয়ার, 138.6 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে আসতেছে কি 139 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এখান থেকে আমাদের আসতেছে 139 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। দেখো এখানে কোন দেওয়া ছিল না, ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি হিসাবে দেখা গেছে যে 45 আর 135 যদি নেওয়া হয় তাহলে এই 139-এর কাছাকাছি আসে, ঠিক আছে, তাদের একটা উচিত ছিল কোনটা দিয়ে দেওয়া, যারা কোনটা দেয় নাই, ঠিক আছে ভাইয়া। তাহলে চলো আমাদের পরবর্তী দেখি, এটা কত নম্বর দিন ছিল, এটা 12 নম্বর মনে হয়, তাই না? এটা কত ছিল 11, এটা 12 নম্বর। তো 12 নম্বর কি বলছে, দেখো এফ একটা ভেক্টর দেওয়া আছে, এখন পার্টিকেল মুভস থ্রু মেথড হলে ওয়ার্ক ডান, ঠিক আছে। দেখো কি পরিমাণ কাজ হয়েছে আসলে সেই জিনিসটা বের করতে বলছে। তো সবার আগে আমাদের এই আর এর মানটা বের করে নিই, যে এই আর মানে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন -2 থেকে যদি -3 বাদ দাও, ঠিক আছে, আলটিমেটলি এখানে আমাদের থাকতেছে কি 5i 7j
প্লাস 7k, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আছে। আবার এফও দেওয়া আছে কত, এটা। তাহলে এখন যদি আমরা ডাব্লিউ বের করি, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ ডট আর। তো আলটিমেটলি দেখো 5 আর 2 কত হবে 10, 7 আর 3 21, প্লাস 7 আর 4 28, ঠিক আছে। তো আলটিমেটলি এখন টোটাল টুকুকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে কত আসে 59 জুল, ঠিক আছে, 59 জুল। তো আলটিমেটলি এখান থেকে আমরা দেখি দেখো এখানে ক্যালকুলেশন কিন্তু কাজের একক কি জুল, নিউটন কিন্তু না, নিউটন বলে দেখো না, এখানে কিন্তু একটু ইতে ছিল 59 জুল, ঠিক আছে, 59 জুল। তো চলো দেখি আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখি, 13 নম্বর কোশ্চেন। কুয়েট 16-17 তার কোশ্চেন, যদি পি ও কিউ দেওয়া আছে কত এটা, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত। তো আমরা থিওরিটাকে দেখিয়ে দিই, দেখো পি ডট কিউ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, পি কিউ কস থিটা, ঠিক আছে, পি ডট কিউ ইজ ইকুয়াল টু কি জানি, পি কিউ কস থিটা। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করি তাহলে কি হবে বলো তো, কজ ইনভার্স পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ এর মান, ঠিক আছে। তো আলটিমেটলি তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা ভাই, আমি অ্যান্সারটা লিখে দিই। অ্যান্সারটা আসতেছে কত, 111.01, 111.01 ডিগ্রি, ঠিক আছে, 111.01 ডিগ্রি। চলো দেখি আমাদের পরবর্তীতে 14 নম্বরটা কি বলছে। ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য ভেক্টরস এ আই টু আই কে উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে, মানে বলছে কি যে এর কোন ভ্যালুর জন্য, হ্যাঁ, এর কোন ভ্যালুর জন্য এই দুইটা আর কি লম্ব হবে। তাহলে এটা একটু করি, দেখো এখানে এই যদি লম্ব হওয়ার শর্ত কি, যদি ডট গুণফল 0 হবে, তাহলে এখানে যদি ডট গুণফল করি 2a আর a, তাহলে কি হবে 2a স্কোয়ার, ঠিক আছে। আর এখানে এই a আর এখানে মাইনাস মাইনাস দুকে প্লাস, তাহলে প্লাস 2a, আর এখানে তো কে দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তাহলে -4 ইকুয়াল টু কি হবে 0। তো আলটিমেটলি দেখো এখানে তুমি যদি এখন এটাকে হিসাব করো, এখান থেকে তুমি এর ভ্যালু পাবা কি, এর ভ্যালু পাবা হচ্ছে 1 আর -2, ঠিক আছে, 1 আর -2 পাশে এই যে সি নাম্বার, এটা হচ্ছে অ্যান্সার। তো চলো দেখি আমাদের পুরো নম্বর ম্যাথ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো। দুইটি ভেক্টর দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ কত, থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, ফর্মুলাটা লিখে দিই, এ ডট বি ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে। তোমরা মানটা বসাই নাও আর অ্যান্সারটা লিখে দিচ্ছি। অ্যান্সারটা কত বেরোচ্ছে এখানে, অ্যান্সারটা বেরোচ্ছে 79 ডিগ্রি, ঠিক আছে, 79 ডিগ্রি, ঠিক আছে। তো চলো দেখি আমাদের 16 নম্বর। 16 নম্বর কি বলছে, একটি কণার উপর এফ দেওয়া আছে, এত বল প্রয়োগ করার ফলে ডি এতটুকু সর হয়, ডি এর মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে, ঠিক আছে, কাজের পরিমাণ শূন্য, কাজের পরিমাণ শূন্য মানে কি, এই এফ ডট ডি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে এই এফ ডট ডি, ঠিক আছে, কাজের পরিমাণ শূন্য হবে, কাজের পরিমাণ শূন্য মানে কি, এই জিনিসটা শূন্য হবে। তার আলটিমেটলি দেখো 3 × 5 = 15 dy -6 dy প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে dy এর মানটা কত, কত আসতেছে, dy এর 6 dy ইজ ইকুয়াল টু কি হচ্ছে 30, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ডি এর ভ্যালু কত আসতেছে, ডি এর ভ্যালু আসতেছে হচ্ছে 5, 5 আছে না, আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো আমাদের 17 নম্বর ম্যাথ। 17 নম্বর কি বলছে, এ ডট বি ইকুয়াল টু 0 এবং এ এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, বোটেক্স 11 কোশ্চেন। আচ্ছা, এরপর দেখো একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে এ ও বি, সামান্তরিকের ক্ষেত্রফল কত। আমরা কি জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি। এখন এ ক্রস বি তুমি করো এইভাবে, আই জে কে বসাও, 3 1 -2 2 -1 -1, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে আমাদের যদি মান বের করো, মান বের করো বলতে অ্যান্সার বের করো, তাহলে এই এ ও বি এর মান যদি তুমি লাস্টে বের করো এখান থেকে, আমি এগুলো করলাম না কারণ একটু সময় সঙ্গত, তো আমার একটা কাজ আছে, তো কাজটা করতে হবে, মেলা দিয়ে যেতেছে আজকে। তো এ ক্রস বি ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে যদি মানটা বের করে দিই, এখান থেকে আসছে কত 5.92 মিটার স্কোয়ার, 5.92 মিটার স্কোয়ার, ঠিক আছে। তোমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করে নিবা। কিন্তু 17 নম্বর ম্যাথ, এটা হচ্ছে কি আমাদের 18 নম্বর ম্যাথ, ঠিক আছে। তো চলো দেখি আমাদের 19 নম্বর কি বলছে। 19 নম্বরে বলছে যে দুইটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে, অত ভেক্টর গুণফলের দেওয়া আছে, অত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী মান কত, ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী মান কত, হ্যাঁ। আচ্ছা, এটার একটা ফর্মুলা আমাদের জানা থাকতে হবে, সেটা কি বলতো, এই যে tan থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি, ঠিক আছে। tan থিটা ইজ ইকুয়াল টু কি, উপরে ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি, এটা তুমি মুখস্থ রাখতে পারো। বা এটা কিভাবে আসে, খুবই ইজি, এ ক্রস বি মানে কি, বি সাইন থিটা, এ ডট বি মানে কি, বি কস থিটা, তারপর আলটিমেটলি কিন্তু এই জিনিসটাই আসতেছে tan থিটা, ঠিক আছে, এটা কিন্তু লেখা যায়। তো দেখো এখানে স্কেল ভেক্টর গুণফলের মান কত দেওয়া আছে, 6√2, আর এখানে দেওয়া আছে কত 20। তো এখান থেকে থিটার মানটা তুমি যদি চাও, থিটার মানটা বের করো, তোমার কাছে কোনো ব্যাপার,
এটা তো 8 9 এর বাচ্চারাও পারবে। তাহলে এখানে কি লিখবে? 22°59 মিনিট, ঠিক আছে? 22°59 মিনিট। এখন বলো ভাইয়া যে এখানে তো দশমিক আছে, ডিগ্রিতে কেমনে নেবো? ডিগ্রি মিনিট সেকেন্ডে ক্যালকুলেটরে হিসাব করা শিখবা, ঠিক আছে? চলো দেখি আমাদের 20 নম্বর। 20 নম্বর কি বলছে যে এফ এর মান কত হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে? এ ও বি দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার ফর্মুলা কি জানো? এ এক্স বি এক্স এ ওয়াই বাই বি ওয়াই এ জেড বাই হচ্ছে কি বি জেড, ঠিক আছে? এই তিনটা জিনিস সেম হইতে হবে। এখন দেখো এম, এখন যদি আমরা এখানে মানগুলা বসাই দিই, দেখো এখানে কি আছে 1, ঠিক আছে? বি এরটার ক্ষেত্রে কি আছে এম, এখানে কি আছে -3, এখানে কি আছে 6, আর এখানে কি আছে 5, আর এখানে আছে কি -10। আমরা প্রথম দুইটা নিয়ে কাজ করি। প্রথম দুইটা নিয়ে কাজ করে দেখো 1/m ইজ ইকুয়াল টু কি -হাফ, ঠিক আছে? তাহলে এম এর মান আমাদের কত দাঁড়াচ্ছে? এম এর মান দাঁড়াচ্ছে হচ্ছে -2, ঠিক আছে? এম এর মান এখানে -2 আছে, -2, এটাই হচ্ছে অ্যান্সার। চলো দেখি আমাদের পরবর্তীতে 21 নম্বর। 21 নম্বর দেখি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণদ্বয় যথাক্রমে দেওয়া আছে তত। এখন যদি ভাইয়া সামান্তরিকের বাহু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এ ক্রস বি ক্ষেত্রফল। আর যদি কর্ণ দেওয়া থাকে সেক্ষেত্রে এরিয়াটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে? হাফ ইন্টু এ ক্রস বি, এটাই হলো এখানে ট্রিক্স। তো এখানে আলটিমেটলি এই দুটাকে যদি হিসাব করো, আলটিমেটলি এখান থেকে এরিয়াটা আমাদের আসে কত? আমাদের এরিয়াটা এখানে আসে হচ্ছে 17.66 স্কোয়ার ইউনিট, ঠিক আছে? 17.66 স্কোয়ার ইউনিট, 17.66 কোথায় আছে? এই যে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট খালি তোমার ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের 22 নম্বর। 22 নম্বর কি বলছে? যদি এ ও বি ভেক্টরদের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তার ক্ষেত্রফল কত? সামান্তরিকের সন্নিহিত বাহুর ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি এ ক্রস বি, ঠিক আছে? সেক্ষেত্রে এরিয়া হবে এ ক্রস বি। তো আলটিমেটলি এটা যদি করা হয়, এখান থেকে আমাদের কি আসতেছে? এখান থেকে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? √14, √14, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো দেখি 23 নম্বর। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে? কোনটা নির্দেশ করে বলো তো? এখানে কোনটা নির্দেশ করে? সামান্তরিক ক্ষেত্রফল কিন্তু এটা না, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে তার মান, তা ঠিক আছে? তার মানে যে অ্যান্সার হবে এটা ডি, এ ক্রস বি তার মান, ঠিক আছে? এ ক্রস বি তার হবে মান। তো চলো 24 নম্বর। 24 নম্বর এখানে কি আছে? তো দেখো নিম্নলিখিত ভেক্টর প্রোডাক্টের মান বের করো, নিম্নলিখিত ভেক্টর প্রোডাক্টের মান বের করো। দেখো ভাই এখানে জিনিসটা কি বোঝাইছে, আমরা কি জানতাম যে কোনো বস্তু যদি মানে সমতুল্য হচ্ছে কিনা সেটা দেখার জন্য এ ডট বি ক্রস সি বের করা লাগে। এখানে দেখো আলটিমেটলি কিন্তু সেই জিনিসটা দেখেছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? দেখো এখানে কিন্তু এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে সি ধরি, তুমি এটাকে পড়ো, দেখো এ ডট বি ক্রস সি, তার মানে জাস্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখানে নির্ণয় করতে হবে। যেমন কি 2 - 3 এখানে তো নাই, তার মানে 0। আর এখানে কি আছে? আই জে কে, তাহলে 1 1 - 1, ঠিক আছে? আর এখানে কি 3 i কে আছে, তাহলে 3 0 - 1, ঠিক আছে? তো আলটিমেটলি এখন যদি এটাকে তুমি নির্ণয় পদ্ধতিতে সমাধান করো, 2 নিলাম, 2 নেওয়ার পরে এখানে কি আছে? -1 - 1 - 1 -0 + 3, 3 যদি নেই তাহলে কি হবে? -1 + 3, ঠিক আছে? আর এখানে তো 0, 0 মানে এটা বাদ। তার মানে দেখো আলটিমেটলি এখানে কি থাকতেছে? -2 + 3, আর এখানে কি 2, 6, তাহলে আলটিমেটলি থাকতেছে কি 4, এখানে 4 আছে না? এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো 25 নম্বর। 25 নম্বর কি বলছে? ফাই একটা ফাংশন দেওয়া আছে, ডেল ফাই মানে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। গ্রেডিয়েন্ট বের করার পর আবার ওই একটা নির্দিষ্ট পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, ঠিক আছে? চলো আমরা গ্রেডিয়েন্টটাকে বের করি। ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে, ঠিক আছে? ফাই, আর এটি কত দেওয়া আছে? 2x y⁴ - x² z, ঠিক আছে? তো এখন করো, হিসাব করো দেখি। ডেল এক্স আই, আই সাপেক্ষে এক্স এর সাপেক্ষে যদি তোকে করো তাহলে এখানে কত থাকতেছে? 2x, তাহলে থাকতেছে এখানে 2y⁴ - 2xz, ঠিক আছে? আই প্লাস দিয়ে নেই আগে, ওয়াই এর সাপেক্ষে করবো, তাহলে 4 4 দুগুণে 8 xy কিউব, ঠিক আছে? জে,
যেহেতু এখানে ওয়াই নেই তার মানে এটা জিরো। এখন জেডের সাপেক্ষে করি, জেডের সাপেক্ষে করলে এখানে থাকতেছে কি মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে কি কে। ঠিক আছে, তো আলটিমেটলি এখন এই পয়েন্টে যদি আমরা মান বসাই যে ডেল ফাই টু মাইনাস ওয়ান টু, এটাতে যদি বসাই তাহলে দেখো আলটিমেটলি এখানে কত আসে, টু ইন্টু ওয়াই, ওয়াই এর হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু এক্স কত টু, জেড কত টু। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কি আমাদের আই প্লাস এইট, এইট এক্স এর ভ্যালু কত টু, ওয়াই এর ভ্যালু কত মাইনাস ওয়ান তার কিউব। ঠিক আছে, জে প্লাস মাইনাস এক্স কত দেওয়া আছে টু তার স্কোয়ার। ঠিক আছে, আর এখানে থাকতেছে কি কে। তো আলটিমেটলি তুমি টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের আসতেছে কত, মাইনাস যদি কমন নাও এখানে থাকতেছে সিক্স আই প্লাস সিক্সটিন জে প্লাস ফোর কে। ঠিক আছে, এখান থেকে ভেক্টরটা মাইনাস কি ফোর কে, এটা থেকে কোন নম্বর, কয় নম্বর অপশন আছে এটা, দেখো ডি নাম্বার কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তার মানে কিন্তু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো দেখি পরবর্তী কোশ্চেন দেখি, আমাদের 26 নম্বর এমসিকিউ। 26 নম্বর সিকিউ, এ সলিনোইডাল ভেক্টর ফিল্ড গিভেন এস এত, হোয়াট ইজ দ্য ভেক্টর অফ এম। ঠিক আছে, মানে বলছে যে ভেক্টরটা সলিনোইডাল, এখন এম এর মান কত, তাহলে কি হবে এখানে ডেল ডট ফাই কি হবে জিরো হবে। তো আলটিমেটলি এখন যদি এটাকে হিসাব করা হয়, ঠিক আছে, আমরা যদি ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে করি। ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে, ফাইভ এক্স প্লাস টু ওয়াই আই প্লাস এম ওয়াই মাইনাস জেড জে প্লাস এক্স মাইনাস ফোর জেড কে। ঠিক আছে, তো দেখো এখন আলটিমেটলি এখানে আমাদের ক্যালকুলেশনটা করে হিসাব করতে হবে। ঠিক আছে, এক্স এক্স এর সাপেক্ষে যদি এটাকে করো তাহলে এখানে কি থাকতেছে ফাইভ, ওয়াই এর সাপেক্ষে যদি এটাকে করো তাহলে এখানে কি থাকতেছে এম, জেড এর সাপেক্ষে যদি এখানে করো তাহলে এখানে থাকতেছে কি মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো আলটিমেটলি কিন্তু এখানে কত থাকতেছে, এম থাকতেছে কি মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো মাইনাস ওয়ান আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো দেখি 27 নম্বর, 27 নম্বর কি বলছে যে এ বি ও সি এর মান কত হলে আসলে ভি এই ভেক্টরটা অঘূর্ণনশীল হবে। ঠিক আছে, অঘূর্ণনশীল হবে, ভেক্টর অঘূর্ণনশীল হওয়ার মানে কি কার্ল জিরো হইতে হয়। ঠিক আছে, ভেক্টর অঘূর্ণনশীল হওয়ার মানে হচ্ছে কার্ল জিরো হইতে হবে। তাহলে চলো আমরা সেই কার্ল জিনিসটা বের করি, যে ডেল ক্রস ভি, এখানে কি আছে আই জে কে। ঠিক আছে, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। ঠিক আছে, এখানে দেখো এখানে কি কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড, এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড, এখানে কি দেওয়া আছে বি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এখানে কি আছে থ্রি এক্স প্লাস সি ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এখন এই জিনিসটা কি হবে জিরো হবে। ঠিক আছে, এখন তুমি নির্ণায়ক পদ্ধতিতে এখানে তুমি সমাধান করো, এখানে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করলে দেখবে এখান থেকে আমাদের লাস্টে আসতেছে কি সি প্লাস ওয়ান ইন্টু আই, এ মাইনাস থ্রি ইন্টু জে, বি মাইনাস ওয়ান ইন্টু কে। ঠিক আছে, এটা আলটিমেটলি দিল। এখন তুমি যদি শক সমীকৃত করো তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবা, এ ইজ ইকুয়াল টু পাবা থ্রি, বি ইজ ইকুয়াল টু পাবা ওয়ান, আর সি ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে কি কি আছে, থ্রি ওয়ান মাইনাস ওয়ান কোন জায়গায় আছে, থ্রি ওয়ান মাইনাস ওয়ান ডি নাম্বার আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখো তো আগেরটা কত ছিল 26 নম্বর, এটা আছে আমাদের 27 নম্বর এমসিকিউ। আমরা 27টা এমসিকিউ শেষ করে ফেলছি ভেক্টরের। ঠিক আছে, তো চলো দেখো 28 নম্বর, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ এমসিকিউ। ঠিক আছে, আমাদের ক্লাসের শেষ এমসিকিউ। তো চলো দেখি আমাদের 28 নম্বর এমসিকিউটা কি বলছে, যে কোন দুইটি আসলে স্কেলার রাশি, কোন দুইটি আসলে স্কেলার রাশি, তড়িৎ ক্ষেত্র তড়িৎ ধ্রুবক এগুলো কিন্তু ভেক্টর রাশি ভাইয়া। ঠিক আছে, গতি শক্তি বেগ ভেলোসিটি এটা ভেক্টর রাশি অবশ্যই। আচ্ছা, কেন্দ্রীয় বল ফোর্স যখনই আসে তার মানে এখানে এক্সিলারেশন আছে, তার মানে করে ভেক্টর রাশি। ঠিক আছে, চার্জ কম্পাঙ্ক। ঠিক আছে, আচ্ছা ভাই দেখো তো এখন কোন একটা চার্জ, কোন একটা চার্জ বোঝাইতে গিয়ে তুমি দিক বোঝাও, দিক কিন্তু বোঝাও না, কোন একটা কম্পাঙ্ক বোঝাইতে কিন্তু দিক বোঝাও, যে এত দিকে কম্পাঙ্ক এত, এগুলো কি বলো, এগুলো কিন্তু বলা ভাই আমরা বলি না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, চার্জ আর কম্পাঙ্ক হচ্ছে আমাদের
স্কেলার রাশি, ঠিক আছে? বোটেক 14 15 আসা কোশ্চেন। তাহলে ভাইয়া দেখো আমরা এই যে আজকে প্রায় মোটামুটি, ঠিক আছে, মোটামুটি সেই কতগুলা, অনেকগুলা ম্যাথ সলভ করছি, মানে এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে ম্যাথগুলো আসছিল, ঠিক আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে ম্যাথগুলো আমরা দেখছিলাম সেই ম্যাথগুলো সব কিন্তু সলভ করছি, ঠিক আছে? তোমার বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আইইউটি বলো, সবগুলো ম্যাথ কিন্তু সলভ করছি। তো এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ ক্লাসে আমরা একটা জিনিস দেখলাম যে কমন কোশ্চেনগুলো বেশি বেশি আসছে, এবং যে ম্যাথগুলো খুবই ইজি সেগুলাই একটু ট্রিক্স দিয়ে একটু জটিল করে দিছে, ঠিক আছে? মানে কনসেপ্টের বাইরে কোনো ম্যাথই কিন্তু আমরা এখানে সলভ করি নাই, আমরা কিন্তু পাইও নাই, ঠিক আছে ভাইয়া? তো একটা জিনিস মনে রাখবা যে ম্যাথ যখন সলভ করতে হয়, বইয়ের ফর্মুলাগুলা সবার আগে একটু মাথায় রাখবা, ঠিক আছে? বইয়ের ফর্মুলাগুলা মাথায় রাখবা। আর দুই নম্বরে হচ্ছে কি এই কনসেপ্ট, ঠিক আছে, এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার কাট রাখতে হবে। যেমন আমাদেরকে আমি কিছু কিছু ম্যাথ সলভ করলাম আজকে, সেখানে দেখলাম যে কনসেপ্টটা কিন্তু লাগছে, কনসেপ্ট লাগছে কিন্তু ম্যাথটা একটু ঘুরাই দিছে। এখন এখানে অনেকে কি হয়েছে, কনসেপ্টটা জানা নাই, সেই ম্যাথগুলো মুখস্থ করে দিত, সে মনে করে যে করতে যায় উল্টাপাল্টা করে ফেলতেই পারে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা ভাইয়া, তুমি বেসিক ক্লিয়ার করো, ঠিক আছে? হ্যাঁ, বেসিক ক্লিয়ার করো, ঠিক আছে, কিন্তু ম্যাথ প্র্যাকটিস তোমাকে করতে হবে, ঠিক আছে? যে যত ম্যাথ প্র্যাকটিস করবে সে মনে করো যে গেইনার তত হবে, ঠিক আছে? যে যত ম্যাথ প্র্যাকটিস করবে হলে সে মনে করো যে সবচেয়ে বেশি আনসার করতে পারবে। এখন সে বেসিক বুঝুক বা না বুঝুক তার পরের বিষয়, তোমাকে আগে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ প্র্যাকটিস করার পাশাপাশি তোমার ম্যাথে কি চাইছে সেই অনুযায়ী তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে ভাইয়া এই যে ক্লাসটা করলাম, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে কইরো। মোটামুটি এখানে সবগুলা ভেক্টরের ক্লাস, ম্যাথগুলো সলভ করতে ট্রাই করছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। পরবর্তীতে আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেগুলো আছে সেগুলা সলভ করার একটা ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বলা হলো, ঠিক আছে? তাহলে ভাইয়া ধন্যবাদ সবাইকে।